আমরা এই যে মডেলগুলো যে দেখতেছি, এই মডেলগুলোর মধ্যে লাস্ট আমার একটা মডেল ছিল 18 নম্বর মডেল, যেখানে মূলত ওই সবকিছু সেম বাট ফোর কম্বিনেশনটা ভালো কাজ করছে। যার কারণে ফোর কম্বিনেশনস, 12 কম্বিনেশন নিউরনস, ফোর হিডেন লেয়ার, ভালো কাজ করছে। দ্যাটস ওয়াই ফোর হিডেন লেয়ারে ইলু আরেকটা অ্যাক্টিভেশন ফাংশন, সেটা দিয়ে আমি একবার চেক করছি। এখন এই পুরো সব কয়টা মডেলের মধ্যে ফোর হিডেন লেয়ারটা খুব ভালো কাজ করছে এই ডাটা সেটের জন্য, যেটা হার্ড ডিস্কের ডাটা সেট। এবং এই হার্ড ডিস্কের ডাটা সেটে অপটিমাইজার এখন পর্যন্ত আমি কিন্তু অ্যাডামই রাখছি। সো যেটা অ্যাকচুয়ালি ডিসকাস করতে চাচ্ছিলাম, যে অ্যাডাম অপটিমাইজার, এই অ্যাডাম অপটিমাইজার মূলত আসলে কি কাজ করে, যদি অ্যাডাম অপটিমাইজার নিয়ে আপনি একটু স্টাডি করেন, যেমন অ্যাক্টিভেশন ফাংশন কোনটা, কোন রকমের ডাটা সেটের জন্য কোনটা কেমন কাজ করে, এটার যেরকম একটা স্পেসিফিকেশন আছে। যেমন কত লেয়ার, হিডেন লেয়ার হলে কোন ধরনের ডাটা সেটের জন্য ভালো কাজ করবে, এটা যেরকম আমার রিসার্চের পার্ট ছিল এখানে। যেমন কতগুলো কম্বিনেশন অফ নিউরনস নিলে আমার রেজাল্টের উপরে ভালো ইম্প্যাক্ট পড়বে, এটা যেরকম এই রিসার্চের একটা পার্ট ছিল। সো সেম ভাবে কোন অপটিমাইজারটা কোন ধরনের ডাটা সেটে ভালো কাজ করবে, এটাও কিন্তু এই রিসার্চের একটা পার্ট। এই হার্ড ডিস্ক ডাটা সেটের উপরেই 3 রকমের রিসার্চ, এবং ভেরি স্পেসিফিক ছিল, যেটা মানে লাস্ট ইয়ার ডিসেম্বর থেকে আমার কাজ চলতেছে, এবং ওইটাই আসলে মূলত প্রপোজ করা আর কি, ল্যান্সেট ডিজিটাল হেলথ একটা ভালো জার্নালে। সো এই অ্যাডাম অপটিমাইজারের মূলত কাজ হচ্ছে অ্যাডাপটিভ মোমেন্ট এস্টিমেশন। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, যখনই আমি যখন কোনো মোমেন্টাম বা কম্বিনেশনের মধ্যে আমি যদি কোনো ক্যালকুলেশনকে আমি আহ, ধরতে চাই যে এই ক্যালকুলেশনটা কতটুকু ভালো কাজ করবে, সো ওইটাকে ধরার জন্যই আসলে মূলত অ্যাডামটা বিল্ড করা হয়। এবং অ্যাডাম আসলে দুইটা কনসেপ্টের উপরে অপটিমাইজেশন কাজ করে। একটা হচ্ছে মোমেন্টাম, মানে হচ্ছে আপনার ওয়েট ভ্যালুটাকে সে আপডেট করতে থাকে। এখন ওয়েট ভ্যালুটাকে যখন সে আপডেটেড ওয়েট করে, তখন আগের ওয়েট ভ্যালু থেকে সে কি করে, একটা নির্দিষ্ট আলফার ভ্যালুকে সে মাইনাস করে দেয়, এবং তার মাল্টিপ্লিকেশন একটা ভ্যালু মাইনাস করে একটা মোমেন্টাম তৈরি হয়। মোমেন্টাম ইজ ইউজ টু এক্সিলারেট দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট প্রসেস। সো ওই যে আমি যে কনভার্জেন্স একটা কার্ভ দেখাইছিলাম একদম শুরুতে, সো ওইখানে যে কতটুকু সে ক্যালকুলেট করে করে কমতে থাকবে, এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট প্রসেসটাকে সে ইনকর্পোরেট করে এক্সপোনেনশিয়ালি। ঠিক আছে, সো ওয়েটেড ভ্যালুটাকে সে একটা এভারেজ ভ্যালুর দিকে নিয়ে যায়। সো এমটি ইজ দ্য মুভিং এভারেজ, এটা প্রতিনিয়ত বাড়তে থাকে। ঠিক আছে, এবং যেটা এই WT+1, এইটি আসলে কিন্তু পরবর্তীতে WT। তার মানে প্রতিবার আপডেটেড যে ডব্লিউটিটা, মানে আপডেটেড যে ওয়েটটা, সেটা আগের ওয়েটের চেয়ে কিছুটা কম। এই যে একটা মোমেন্টাম সিচুয়েশন, লার্নিং রেট, এই ক্যালকুলেশনটা কিন্তু মূলত আমার এই অ্যাডাপটিভ অপটিমাইজারের মাধ্যমে হয়। এখন যদি আমি দেখি আরো, এখানে আমি 4-5টা অপটিমাইজার ইউজ করছি। একটা হচ্ছে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজার। তো গ্রেডিয়েন্ট ডিসেন্টকে তো আসলে আপডেট করার জন্যই মূলত এই অ্যাডামটা কাজ করে, কিন্তু স্টকিস্টিকটা কিভাবে কাজ করে, আপনি যদি স্টকিস্টিক অপটিমাইজার দিয়ে সার্চ দেন, দেখবেন স্টকিস্টিক অপটিমাইজার মূলত ইজ এ ফান্ডামেন্টাল অ্যালগোরিদম ইন মেশিন লার্নিং দ্যাট ইটারেটিভলি আপডেটস দ্য মডেলস প্যারামিটার টু মিনিমাইজ দ্য লস ফাংশন। সো ও কিন্তু মূলত লস ফাংশনটাকে মিনিমাইজ করতে থাকে। অ্যাডাম অপটিমাইজারও কিন্তু লস ফাংশনটাকে মিনিমাইজ করতে থাকে ওয়েট ভ্যালুটাকে আপডেট করে। কিন্তু স্টকিস্টিকটা কিন্তু ওর মোমেন্টাম এবং গ্রেডিয়েন্ট দুটোকেই কিন্তু একসাথে আপডেট করতে থাকে। So stochastic can be enhanced with momentum to accelerate convergence and negative complex loss surfaces. তো যদি নেগেটিভ কোনো ভ্যালু থাকে, সেটার জন্য কিন্তু স্টকিস্টিক কাজ করে। ক্লিয়ার? এরপর যদি আপনি দেখেন যে আরএমএস প্রপ কিভাবে কাজ করে, অ্যাডা গ্রেড কিভাবে কাজ করে, অ্যাডা ডেল্টা কিভাবে কাজ করে, অ্যাডা ম্যাক্স কিভাবে কাজ করে, এই মূলত প্রত্যেকের কাজই কিন্তু আসলে ওয়েটটাকে আপডেট করা, আমার ওই গ্রেডিয়েন্ট ডিসেন্টের ওয়েটটাকে আপডেট করা। কিন্তু এক একজন রিসার্চার এক একভাবে ওয়েটটাকে আপডেট করার কারণে সময় সময় অপটিমাইজার গুলোর সৃষ্টি।
এখন এই অপটিমাইজার গুলো এক একটা ডাটা সেটে এক একটা খুব ভালো কাজ করে। এখন যখন আপনি এই সব কয়টা অপটিমাইজারই বিভিন্ন ডাটা সেটে আপনি ইউজ করবেন, যারা রিসার্চার, আমি তাদের জন্য ভেরি স্পেসিফিক বলতেছি, তখন কি হবে, আপনি একটু দেখবেন যে ওই ডাটা সেটের জন্য আপনার স্ট্যাটিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ভালো কাজ করে কিনা। বিশেষ করে যেগুলো হচ্ছে সাইবার সিকিউরিটি ডেটা, ওইটার জন্য কিন্তু আপনার স্ট্যাটিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টটা অ্যাডামের চেয়ে ভালো কাজ করে। কিন্তু যেগুলা এই বাইনারি ক্লাসিফিকেশন ডাটা, সেগুলোর জন্য কিন্তু আবার অ্যাডাম ভালো কাজ করে। সো এটা হচ্ছে আমার অবজারভেশন। এবং অ্যাডা ডেল্টা এবং ইন অ্যাডাম, এটা হচ্ছে যখন মাল্টি ক্লাস ক্লাসিফাই করা হয়, বিশেষ করে ভিশন ট্রান্সফর্মারের ক্ষেত্রে, তখন কিন্তু এন অ্যাডামটা খুব ভালো কাজ করে। সো আপনি যখন এই অপটিমাইজার গুলো নিয়ে কাজ করবেন, তখন আপনার ডাটা সেটের উপরে কিন্তু একটা নতুন আপনি অ্যালগোরিদম তৈরি করতে পারবেন, যখন আপনি অপটিমাইজার গুলোর সাথে আপনি পরিচিত থাকবেন। সো এই প্রজেক্টে কিন্তু এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অপটিমাইজারে আমি এখানে দিয়ে দিছি, এবং যখন অ্যাডাডেলটা ইউজ করছি, তখন তার এল আর ভ্যালুটাকে আমি কমাই দিছি, মানে যেটা লস ফাংশনে যে ইরোর রেশিওটা, ওই রেশিওটা আপনি 0.001 দিতে পারেন, যেটা আমি অ্যাডামেও দেখাইছিলাম। আর হচ্ছে হলো এই অ্যাডাডেলটার আরেকটা ভ্যালু, বিটা ভ্যালু। এই বিটা ভ্যালুকে আপনি একটু কমায় বাড়ায় দেখতে পারেন। ঠিক আছে, এই জায়গাগুলোতে আপনার এখন যারা রিসার্চে আছে তাদের এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে। সো এখানে যে অ্যাডাম্যাক্স আমি ইউজ করছি, এখানে বিটা 1 বিটা 2, এখানে দুইটা বিটা ফাংশন ইউজ হয়েছে। কাজ কিন্তু একই, অপটিমাইজ করা, আমার ওই আপডেটেড ওয়েট ভ্যালু বের করা। কিন্তু সেখান থেকে এখানে শুধু আলফা ইউজ হয়েছে ইয়েতে অ্যাডাম অপটিমাইজারে, এখানে সব জায়গায় আলফা ইউজ হচ্ছে, কিন্তু আলফাটা কাস্টম। এবং আপনি একটার মধ্যে ইউজ করতেছেন আরএচও অ্যাডা ডেল্টার মধ্যে, বাট আপনি যখন আবার অ্যাডাম্যাক্স ইউজ করছেন, তখন বিটা 1 বিটা 2 দুই রকমের ভ্যালু এখানে ইউজ হচ্ছে। কথাই বুঝতে পারছেন? আবার যখন আপনি আরেক ধরনের অপটিমাইজার ইউজ করবেন, এই যে অ্যাডাম্যাক্স তো অলরেডি আমি দেখালাম, আরেক ধরনের অপটিমাইজার ইউজ করা হবে। সো এক একটার জন্য এক এক রকমের আপনার অপটিমাইজেশন প্রসেস বা অ্যালগোরিদম। সো এই অ্যালগোরিদম গুলো তৈরি হয়েছে ফর দ্য টাইম বিং রিসার্চারদের কারণে। বাট ওভারঅল আমরা যে টাইপস অফ হেলথ রিলেটেড ডেটা নিয়ে কাজ করি, সেখানে অ্যাডাম এবং স্ট্যাটিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট বেটার ওয়েতে কাজ করে। এবং যখন আপনি আর একটু ডেপথ লেভেলে যাবেন বা একটু কমপ্লেক্স ভিশন নিয়ে কাজ করবেন বা ভয়েস নিয়ে কাজ করবেন, বিশেষ করে ভয়েস বা অডিও, অডিওর পিক্সেল গুলোকে যখন কনভার্ট করা হয়, বা অডিওর যে পিচ, অডিওর তো মূলত তিনটা ধরনের ডাটা থাকে। একটা হচ্ছে তার পিচ ভলিউম, এবং থাকে হচ্ছে যে তার ফ্রিকোয়েন্সি লেভেল, এবং থাকে তার হচ্ছে অ্যাম্পলিটিউড লেভেল। এই তিন ধরনের ডেটাগুলোকে যখন আমরা কাজ করি, তখন এন অ্যাডামটা ভালো কাজ করে। অ্যাডামেক্স এন অ্যাডাম মূলত একই রকমের, বাট সিম্পল ডিফারেন্ট অ্যালগোরিদমে, এক্সপোনেনশিয়ালি একটু ডিফারেন্ট। সো এই যে আমি এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করছি, মানে ডিউ টু আপনার ডিপ লার্নিং এর কনসেপ্টটা আরো ক্লিয়ার হওয়ার জন্য, এবং আপনি কিভাবে কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করবেন, দেন কোনটা ফাইনালাইজ হলো ওইটার উপরে কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করেন, ওইটার উপরে আপনি দেন আপনার আদার্স আরওসি তৈরি করেন, সেগুলো তো আপনি আপনি তৈরি করতেই পারেন। এখানে আমি আহ, কয়েকটা প্রজেক্ট এখানে দিয়ে দিছি। সো আপনারা এগুলো একটু দেখবেন। এই যে লিভার ক্যান্সার, লিভার পেশেন্টের একটা সিএসবি ফাইল, তারপর লিভার ডিজিজের কিছু আমি ডাটা সেট এখানে দিয়ে দিছি। সো 12 ক্লাস আসলে মূলত আমাদের সিএসবির লাস্ট ক্লাস। সিএসবি ফর আমাদের যেটাকে আমরা বলি হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং ফর সিএসবি ডেটা সেট। এবং সিএসবি ডাটা সেটই ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি, কারণ আপনি যত রকমের ডাটা সেট নিয়ে কাজ হয় ওয়ার্ল্ডে, অডিও হোক, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হোক, দেন আপনার হচ্ছে ইমেজ প্রসেসিং হোক, ভয়েস প্রসেসিং হোক, সো সব কয়টা ডাটা সেটের মধ্যে সবচেয়ে বেশি ডাটা সেট হচ্ছে আমার সিএসবি। কারণ এই সিএসবি ডাটা সেটে আপনার বিজনেস, টেক্সটাইল, আর্কিটেকচার, ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেইনের মানুষ এই ধরনের ডাটা সেট নিয়ে কাজ করে। সো আজকে আমরা 13th ক্লাস, এই 13th ক্লাসে মূলত আমরা জানবো হচ্ছে লিনিয়ার অ্যালগোরিদম কিভাবে কাজ করে, লার্নিং অ্যালগোরিদম মূলত লিনিয়ার রিগ্রেশনের জন্য কিভাবে কাজ করে। আর লিনিয়ার রিগ্রেশন আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে প্রিডিক্ট করার চেষ্টা করব। সো লিনিয়ার রিগ্রেশনের থিওরিটা আসলে মূলত কি, ফিচার সিলেকশন তো অলরেডি আমরা জানি,
কোরিলেশন আমরা জানি। সো ইনপুট ম্যাট্রিক্স এবং আউটপুট লেভেলসও আমরা জানি, সুতরাং এগুলো নিয়ে আলোচনা করার তেমন কিছু নাই। অ্যাক্টিভেশন ফাংশন আমরা জানি, ট্রেনিং এ সিঙ্গেল পারসেপ্ট্রন আমরা জানি, মডেল অপটিমাইজার প্যারামিটারস এন্ড হাইপার প্যারামিটারস কিন্তু আমরা মূলত জানি, এই যে আলফা বিটা। সো এগুলো আমরা জানি। মাল্টিলিয়ার রিগ্রেশন আমরা জানি না। সুতরাং এই লিনিয়ার রিগ্রেশন থিওরি এবং মাল্টিলিয়ার রিগ্রেশন থিওরি যদি আমরা জানি, তাইলে আমার সিএসভি রিলেভেন্ট ডাটা সেট, এটা কন্টিনিউয়াস হোক ওটা ডিসক্রিট হোক, কন্টিনিউয়াস ডেটা নিয়ে এখন আজকে আমরা কাজ করব। আমরা একটা ইনফ্লুয়েন্সার ইন্স্যুরেন্স ডেটা নিয়ে কাজ করব। সো আপনি টেম্পারেচার ডেটা দেন আদার্স আরো ডেটা নিয়ে আপনি কাজ করতে পারেন আপনার মতো করে। এবং এইখান থেকে আমরা মূলত যা যা বের করতে চাবো, আমরা ক্লাসিফিকেশন প্রবলেমস করব, মডেল ট্রেন করব, দেন আমরা হাইপোথিসিস এবং প্যারামিটার হাইপার প্যারামিটার দিয়ে আমরা কস্ট ফাংশন রেডি করব, এবং মডেল অপটিমাইজ করব, যেটা আমরা আহ, সব ক্লাসিক মডেল অপটিমাইজ করে আমরা আসলে মূলত আলটিমেট একটা ভালো প্রোডাক্ট বের করার জন্যই চাচ্ছি। সো এখানে অলরেডি 13 ক্লাস গুগল ড্রাইভ দেওয়া আছে। 13 ক্লাসের মধ্যে আমরা আজকে একটা ক্লাস নতুন কোল্যাব নিয়ে নিই। আজকে আমি এক ধরনের ডেটা সেট নিয়ে কাজ করব, এবং কালকে নেক্সট ক্লাস আসলে মূলত ইমেজে ঢুকার আগে টেনসার ফ্লো এবং ভেক্টর নিয়ে আমাদের বেশ কিছু কাজ আছে, সেটা নেক্সট ক্লাসগুলোতে করবো। আপনারা প্রতিটা ক্লাস করার মানে আগে অন্তত প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নিবেন, যাতে করে আপনাদের কনফিউশন দূর হয় ক্লাস যখন স্টার্ট হবে তখন। তো অ্যাজ ইউজুয়াল আমরা যদি ফার্স্টে আগে এটা জানি যে আসলে মূলত কি ডিফারেন্সটা কোথায়। আমরা 12 ক্লাস পর্যন্ত যা করলাম তা মূলত ছিল হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন, ডিটেকশন বেসড অন সুপারভাইজড লার্নিং। সো কি ডিফারেন্সটা কোথায় রিগ্রেশন এবং ক্লাসিফিকেশনের মধ্যে? টাইপ অফ আউটপুট। আপনি ক্লাসিফিকেশন করতেছেন এবং রিগ্রেশনেও কিন্তু আপনি প্রিডিক্ট করতে হচ্ছে, আপনাকে প্রিডিকশন করার একটা ক্যাপাসিটি তৈরি হবে রিগ্রেশন অ্যানালাইসিস। বাট ক্লাসিফিকেশনে কিন্তু আপনি আসলে সরাসরি ক্লাসিফাই করতে পারবেন, ডিটেক্ট করতে পারবেন, যেটা অলরেডি আমরা করছি। সো রিগ্রেশন প্রিডিক্টস কন্টিনিউয়াস ভ্যালুস, যেটা আমি বললাম যে কন্টিনিউয়াস ভ্যালু, আগের 50টা ভ্যালু দেখেও বলতে পারবে যে পরের ভ্যালুটা কি হবে। অ্যাপ্রক্সিমেটলি লাস্ট 1 ইয়ারের সে বিজনেস ক্যালকুলেশন করে সে বলে দিতে পারবে যে ওকে এই সামারে কি বিজনেস হইতে পারে। ঠিক আছে, কারণ তার কাছে আসলে মূলত আগের ডেটাগুলো থাকলে সে আসলে ওইটার উপর বেস করে একটা নতুন প্রিডিকশন মেশিন দিতে পারে। এটা কিরকম, ধরেন আপনার যে কোনো বিজনেসের প্রোডাক্টের প্রাইস, বিজনেস ফ্লাকচুয়েশন প্রাইস, টেম্পারেচার, ঠিক আছে, ওয়েদার, স্পেস ডেটা, ক্লাউড ডেটা, ওয়েদার ডেটা, সো মেনি। আপনার রিগ্রেশন মানে কন্টিনিউয়াস ডেটা আপনার কাছে আসতে থাকবে। অ্যান্ড ওয়াইল ক্লাসিফিকেশন প্রিডিস ডিসক্রিট ক্যাটাগরিজ, এই যেটা আমি বললাম যে ডিসক্রিট ভাবে আপনি বলতেছেন ওকে 0, নাই 1, নাই 2, হয় ডিজিজ আছে নাই নাই, হয়তো বা মনে হয় আছে। আবার আমরা পাবলিক হেলথের ডেটাতে দেখছিলাম যে আরো অনেকগুলো ক্লাস আছে, যে সে মাইল্ড অবস্থায় আছে, সে মডারেট অবস্থায় আছে, মানে ডিজিজেরও অনেকগুলো ক্লাস আছে। ঠিক আছে, হয় ডিজিজ হবে নাই হবে না, নাই হবে বলে মনে হচ্ছে এরকম, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। বাট রিগ্রেশন আর কন্টিনিউয়াস ডেটা। সো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব যে আমরা কিছু লাইব্রেরি আগে ইম্পোর্ট করব। সো আমাদের যেগুলো কমন লাইব্রেরি, আমরা যেহেতু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের উপরেই
আমরা আমরা তো এখন আর মেশিন লার্নিং নিয়ে কাজ করব না, এখন আমরা যা করব সবই ডিপ লার্নিং নিয়ে কাজ করব, কারণ আমরা এখন ডিপ লার্নিং এর একদম ডেপথে চলে গেছি। এবং আমরা 12টা ক্লাসে এতটুকু বুঝে গেছি যে আমাদের মেশিন লার্নিং, যেহেতু আমরা এখন বিগ ডেটা নিয়ে কাজ করব, ইমেজ ইজ আ বিগ ভলিউম অফ কমপ্লেক্স প্যাটার্নস ডেটা সেট। সো ডিপ লার্নিং ছাড়া আমরা আসলে মেশিন লার্নিং দিয়ে অত ভালো আউটপুটস পাবো না। সো এই জন্য এখন সব কিছু হবে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে। সো অ্যাজ ইউজুয়াল আমি যে টেনসার ফ্লো, কেরাস, সিকোয়েন্সিয়াল, ডেন্স, ট্রেন টেস্ট স্প্লিট, স্ট্যান্ডার্ড স্কেলার বা মিন ম্যাক্স স্কেলার, যেটা আপনি করতে চান, মিন স্কোয়ার এরর, অ্যাকুরেসি, ক্লাসিফিকেশন রিপোর্ট, কনফিউশন, মানে এগুলো সব আমি ইম্পোর্ট করছি। তো এখন কিন্তু আর নতুন করে আমার শেখানোর কিচ্ছু নাই। আমি যেহেতু এখানে রিগ্রেশন অ্যানালাইসিস করব কন্টিনিউয়াস ডেটার জন্য, সো ওইটাকে আমার ফ্রেমিং করা লাগতে পারে, এই জন্য পান্ডা আমি নিয়ে নিছি। কিছু লাইব্রেরি আমরা ইউজ করব। ক্যালকুলেশন করা লাগতে পারে, এই জন্য ম্যাটপ্লটলিব নিয়ে নিছি। ডিজাইন করা লাগতে পারে ডেটা সেটের উপরে বা কোরিলেশন, সো সিবর্ন নিয়ে নিছি। সুতরাং এগুলা নিয়ে কিন্তু আমাদের আর আহ, কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে আমরা যে জিনিসটাকে দেখবো যে কিভাবে একটা, আমি তাহলে একটা স্যাম্পল ডেটা বানাই নিই। আমরা রিয়েল লাইফ একটা ডেটা নিয়ে কাজ করার আগে আমি একটু একটা স্যাম্পল ডেটা আমি তৈরি করে নিই। ধরেন একটু আগে আমরা যেটা করলাম যে র্যান্ডম ডেটা আমি তৈরি করা আমি দেখাইলাম, যে কোনো র্যান্ডম ডেটা আপনি তৈরি করতে পারেন। এখন আমি ধরেন সাপোজ এই নামপায়ের র্যান্ডম যে ফাংশনটা, তার সিড ভ্যালু দিলাম হচ্ছে 42, এবং এক্স আমি একটা ইনপুট নিলাম আর ওয়াই একটা আমি আউটপুট নিলাম। এইখানে আমি একটা ক্যালকুলেশন দিলাম যে আমার যে র্যান্ডম ডেটা, আমার 1 থেকে 100-র মধ্যে একটা ডেটা আসবে, এবং এটা হচ্ছে 2 দিয়ে গুণ দিয়ে আমার এক্স এর ভ্যালু হবে। আর ওয়াই হচ্ছে আমি ওই যে ভ্যালুটা আসবে, ওই ভ্যালুটা আরেকটা ইকুয়েশন আমি তৈরি করলাম আর কি। ইকুয়েশনটা মানে আপনারা যেভাবে দেখেন যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেগুলো আমাদের হচ্ছে নর্মাল পলিনোমিয়াল ইকুয়েশন, সেরকম একটা ইকুয়েশন 4+3 × x প্লাস নামপাই র্যান্ডম আমি একটা ডাটা বানাই নিলাম, এটাও 100 থেকে 10-এর মধ্যে। তার মানে আমার ওয়াইও একটা ভ্যালু এবং হচ্ছে এক্সও একটা ভ্যালু আমার র্যান্ডম আমি জেনারেট করতেছি। সো যেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি আসলে তো ডেটা সেট তো আমার থাকেই, ওয়েদার টু ওয়েদার ডেটা থেকে আমার থাকেই, কিন্তু আমি এখানে জাস্ট সিম্পল র্যান্ডম একটা ডেটা সেট। এখন তাহলে এক্স এর মধ্যে কিরকম ডেটা আসছে আমি একটু যদি দেখি। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই 1 থেকে 0-র মধ্যে, 1 থেকে 100 যে রিয়ান, সেখানে আমার কিছু ডেটা এখানে আসছে। এখন এই ডেটাগুলো আপনি যদি এই র্যান্ডমের যে আর এন্ড ফাংশন, এই ফাংশনটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে আর এন্ড ফাংশনটা আসলে মূলত কিভাবে কাজ করে, ফাংশন ফ্রম পাইথন নামপাই লাইব্রেরি, যেটা জেনারেটস করবে 100/1। তার মানে হচ্ছে সে 100টা রো জেনারেট করবে, আর কলাম হবে কয়টা, একটা। তার মানে এখানে র্যান্ডম আমার ডেটা জেনারেট হবে 100টা রো জেনারেট, তার মানে আগে হচ্ছে আর, তারপর হচ্ছে সি। তার মানে এই কলাম আমি একটা ভেক্টর তৈরি করলাম, ঠিক আছে। আর এইখানে যেহেতু আমি আর এন ডি দিছি, এই আর র্যান্ডম ফ্লোটিং পয়েন্টস নাম্বার ওয়ার ইচ নাম্বার ইজ স্যাম্পল ফ্রম আ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বিটুইন 0 থেকে 1। তার মানে আপনার 0 থেকে 1-এর মধ্যে সে র্যান্ডম কিছু ডেটা জেনারেট করবে, যেখানে আমি 100টা ডেটা নিলাম, যে ডেটাগুলো র্যান্ডম আসবে আর কি, ঠিক আছে। এটা আপনি ধরেন যে কোনো একটা জায়গার ওয়েদার ডেটা, 0 থেকে 1-এর একটা ওয়েদার ডেটা আসতেছে, ধরে নিয়ে আর কি। সো এরকম আমি একটা এক্স এর প্যাটার্ন তৈরি করলাম, অ্যান্ড দেন আমি একটা ওয়াই এর প্যাটার্ন যদি তৈরি করি, না অলরেডি তো আমি ওয়াই এর প্যাটার্ন এখানে দিছি, সিম্পল ওয়াই। আচ্ছা, এর ওয়াই এর প্যাটার্ন আমি কত বলছি খেয়াল করেন। ওয়াই এর মধ্যে আমি কিন্তু জেনারেট করছি হচ্ছে কত, ওই সেম 100টা রো, একটা কলামের একটা র্যান্ডম জেনারেট করবে, বাট এই এক্স এর যে ভ্যালু তার সাথে 3 আমার মাল্টিপ্লাই হবে, তার সাথে আবার 4 যোগ হবে, তার সাথে হচ্ছে এই র্যান্ডম আমার ভ্যালুটা যোগ হয়ে ওয়াই এর একটা ডেটা বের হবে। সো আমি ওয়াই এর একটা ডেটা বের করলাম র্যান্ডম।
ওকে, তার মানে আমাদের দুইটা ফাংশন আমরা একটু র্যান্ডম যে তৈরি করা যায় এটা একটা আইডিয়া দিলাম। এইবার আপনি ফিচার সিলেকশন বা কোরিলেশন যদি আমি আপনাকে একটু বোঝাই, যে ফিচার সিলেকশন এবং কোরিলেশনটা বলতে আমি কি বোঝাচ্ছি। ওকে, ফিচার সিলেকশন আমরা যদি কোনো একটা ফিগার আউট করি, সাপোজ আমি যেইটা এখন বানাইলাম, আমি যেই উপরে এক্স এবং ওয়াই বানাইলাম, এটার এক্সটাকে আমি এবং ওয়াইটাকে একটু ফিচার আউট করি, খুব ভালো করে খেয়াল করেন। আমি এখানে প্লটিং করতেছি, একটা ফিগার নিলাম 6/4-এর, এবং এখানে একটা স্ক্যাটার প্লট করতেছি, এগুলো তো আপনারা দেখাইছি। এখানে আমি এক্স এক্সিস বরাবর আমি এক্স এর যতগুলো ডেটা আছে, ওই যে দেখেন অলরেডি কিন্তু সে শেপটা শো করতেছে। আমি 100টা ডেটা নিছি এবং একটা লেভেলের নিছি, সেটাকে ফ্ল্যাটেন করতেছি, ফ্ল্যাটেন ফাংশন দিয়ে আমি এক্স এক্সিসে রাখতেছি, এবং ওয়াই এরও সেম, যেহেতু একই রকমের দুই ধরনের আমার ভ্যালু আসতেছে, কিন্তু যেহেতু দুইটা ফাংশনে কাজ করতেছে, আপনি যখন র্যান্ডম কোনো ডেটা আসে তখন ওইটা কোনো না কোনো একটা ইকুয়েশন ধরে আসে। ওয়েদার বলেন, স্পেস বলেন, আপনার ইন্স্যুরেন্স বলেন, ইন্স্যুরেন্সের আপনার ইন্স্যুরেন্স ভ্যালু বাড়বে কিভাবে, বা আপনার কনসিকুয়েন্সিয়াল কোনো ডেটা বা বিজনেস বা ব্যাংকের কোনো একটা ডেটা অ্যাড হয় কিভাবে, এটা কোনো না কোনো একটা ইকুয়েশনকে ধরে হয়। রিগ্রেশনের ডেটা অ্যানালাইসিস করে তো কোনো না কোনো একটা ইকুয়েশন প্যাটার্নে। সুতরাং আমি এখানে জাস্ট র্যান্ডম একটা ইকুয়েশন বানায় দিলাম, বাট আপনার রিগ্রেশন ডেটার প্রত্যেকটা ডেটার আলাদা আলাদা কিন্তু নিজস্ব এক একটা ইকুয়েশন আছে। সো ওই ডাটাটাকে আমি একটু স্ক্যাটার প্লট করে এক্স ওয়াই আমি একটু সাজাচ্ছি লিনিয়ার রিলেশনশিপ বোঝানোর জন্য। দেখেন আপনার কিন্তু লিনিয়ারলি ডেটা বাড়তেছে, খেয়াল করেন। এক্স এর ডেটা দেখেন আমি 0 থেকে 1-এর মধ্যে কিন্তু আমার ডেটাগুলো আছে, এবং এই এক্স ফিচার্স গুলো যদি আপনি দেখেন, ও কিন্তু এই যে দেখেন ফিচার গুলো আউট করছে। ঠিক আছে। সো আপনার এই আবার টার্গেট ওয়াই যদি আমি দেখি, দেখবেন যে ওয়াই লেভেলসে কিন্তু আমার ওয়াই এর ফ্ল্যাটেন ডাটাগুলো কিন্তু র্যান্ডম ভাবে ফিচার আউট করছে সে। সো এইটা বোঝা যায় যে রিগ্রেশন অ্যানালাইসিস কিন্তু একটা লিনিয়ার ডেটা সেট। মানে এ কিন্তু দেখা যাবে যে হয় কখনো বাড়বে কখনো কমবে, কিন্তু কার্ভ রেটটা একদম আপ ডাউন হয় না। এটা একটা লিনিয়ার, কারণ হচ্ছে প্রিডিকশন খুব বেশি যদি আপ ডাউন করে ওইটাকে প্রিডিক্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো রিগ্রেশনের ডেটা সেটটা কি করে, একটা লিনিয়ার কনসিকোয়েন্সে থাকে সবসময়। ওকে, এখন আমি যদি এএনএন মডেলটা তৈরি করি, আমি এএনএন মডেল তৈরি করব লিনিয়ার রিগ্রেশনের জন্য। সো আমি কিছু জাস্ট পার্ট বাই পার্ট বোঝাচ্ছি যে কিভাবে আমরা কাজ করি। এএন মডেল তো আমরা অলরেডি তৈরি করতে পারি, এটা নিয়ে তো আমাদের কোনো কনফিউশন নাই। যদি আমি সিঙ্গেল লেয়ারের তৈরি করি, তাহলে নর্মালি আমি একটা ডেন্স দিয়ে আমি একটা সিঙ্গেল লেয়ার পারসেপট্রন করব, এবং সেইখানে আমার সিঙ্গেল লেয়ার পারসেপট্রন আমি 1 নিউরন দিছি, যেহেতু আমার একটা মাত্র কলাম আমার তৈরি হবে, আমার একটাই লেয়ার। এবং আমি ধরেন স্টকেস্টিক গ্রেডিয়েন্ট দিছি, এই যে খেয়াল করেন আমি কিন্তু এসজিডি এখানে দিছি। সো এবং এক্স আমার যে ইনপুট আমি উপরে নিলাম র্যান্ডম 0 থেকে 1-এর মধ্যে, আর ওয়াই আমি নিছি একটা ইকুয়েশনের উপর বেস করে 200 এপক নিছি ভার্বাস। তার মানে এটা নিয়ে আপনার কোনো প্রবলেম নাই, যে আমি কিন্তু একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বানাইলাম, সিঙ্গেল সিঙ্গেল লেয়ারের একটা আমি বানাইছি, বানাই আমি কিন্তু কম্পাইল করতেছি। তাহলে এখন আমি যেহেতু আমি দেখলাম যে আমার এই ডাটা সেটটা আমি যেহেতু আমি 0 থেকে 1-এর মধ্যে আমার ডেটা আসছে, আবার এখানেও কিন্তু ইকুয়েশনটা দেখেন, মানে এখানে ইকুয়েশনটা খুব ফ্ল্যাকচুয়েট না, আপনি যদি তাকায় দেখেন এখানে আমি যদিও একটা ইকুয়েশন ইউজ করছি, কিন্তু দেখবেন যে এই 4 5 6 মানে 4 থেকে 10-এর মধ্যেই কিন্তু আমার ডাটা সেট গুলো আছে। 4 থেকে 10-এর মধ্যেই 4 5 6 আমার ডাটা সেট গুলা কিন্তু আছে, কারণ সে এখানে একটা ইকুয়েশন ওয়াইজ কিন্তু দিছে। সো এই যে আমার ডেটাগুলো, এই ডেটাগুলো কিন্তু লিনিয়ার, আমি বুঝতে পারতেছি ডেটাগুলো আমার লিনিয়ার, একদম সমান একটা কার্ভ তৈরি করতেছে। সো এইখানে হচ্ছে এই জন্য আমি অ্যাক্টিভেশন ফাংশন নিলাম লিনিয়ার। আমি রেলুও নেই নাই, আমি আহ, আপনার সফট ম্যাক্স আরো যা যা আছে আমি কিছুই নেই নাই।
লিনিয়ার একটা আমি মডেল নিলাম। এখন নর্মালি আমরা মডেল ইভালুয়েট কিভাবে করি? মডেল কম্পাইল তো আমরা পারি, সিঙ্গেল পারসেপট্রন দিয়ে আমি মডেল কম্পাইল করলাম। এখন আমি ইভালুয়েট করি কিভাবে? আমি ইভালুয়েট করার জন্য আমি কি করি, একটা প্রেডিকশন আমি করি। খুব খুব ভালো করে খেয়াল করেন, আমি প্রিডিকশন করি। এখন প্রিডিকশনস ভ্যালুর মধ্যে আমি কি রাখলাম, যে মডেলটা আমি বানাইলাম এই মডেলটার প্রিডিক্ট করার জন্য আমি এক্স এর ভ্যালুগুলো দিলাম, যে এক্স এর ভ্যালুগুলো এই মডেল দিয়ে প্রিডিক্ট করবো, করে করে আমি প্রিডিকশনে রাখলাম। এখন আমি যদি একটা স্ক্যাটার প্লট করি, যেখানে আমি এক্স এর ভ্যালুও রাখলাম, ওয়াই এর ভ্যালুও রাখলাম, মানে এইটার উপর বেস করে 0 থেকে 1 এর মধ্যে আমার অসংখ্য প্রায় 100টা ডেটা আসছে। এর উপর বেস করে আমার ওয়াই এর যে টার্গেট ভলিউম, যে ওয়াইটাই হচ্ছে আমার টার্গেট, আমার হচ্ছে মানে 4 টাকা হবে নাকি 10 টাকা হবে না 5 টাকা হবে, সেটা আমার ডিপেন্ড করতেছে কিন্তু এক্স এর আমার ফ্ল্যাকচুয়েশনের উপরেই। যে আমার 0 থেকে 1 মানে আমার বিজনেসের গ্রোথ ভালো বা খারাপ, একটা আমি লিনিয়ার ডেটা সেটের উপর বেস করে আমি একটা লেভেলিং করলাম স্ক্যাটার প্লটে। এবং এখানে আমি এক্স এর ভ্যালুগুলোকেও সাজাবো। প্রিডিকশনস যে করতেছে আমার এক্স ডেটার উপর বেস করে আমার মডেলটা যে প্রিডিকশনস করতেছে, ওইটাকে আমি রেড কালার দিয়ে আমি একটা প্লটিং করব। করে যদি এটাকে আমি সাজাই লেজেন্ড দিয়ে যদি শো করি, দেখবেন যে আমার এই মডেলটা ট্রেন্ড হওয়ার পরে আমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমার অ্যাকচুয়াল ভ্যালুতে এইগুলা যেগুলো আমি একটু আগে দেখলাম। আর প্রিডিকশন যে আমি করছে ওই এক্স ভ্যালুর উপরে, যে আমার এই মডেলটা যে প্রিডিক্ট করছে, সেও কিন্তু লিনিয়ারলি প্রিডিক্ট করে দেখছে যে আমার ডাটাগুলো কিন্তু এই 4 থেকে 10-এর মধ্যেই, খেয়াল করেন 4 থেকে শুরু হয়েছে, 10-এর মধ্যেই কিন্তু আমার ওয়াই এর ভ্যালুগুলো। কিন্তু ইনপুট কিন্তু আমি দিছি কিন্তু কি 0 থেকে 1-এর মধ্যে কিন্তু আমি ভ্যালু ইনপুট দিছি। কথা কি ক্লিয়ার? তার মানে আমার ইনপুট রিগ্রেশনের উপরে আউটপুট রিগ্রেশন ভ্যালু, তার মানে দুইটাই কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু, 100টা ভ্যালু। কিন্তু ইনপুটের উপরে আমার লিনিয়ার একটা কনসিকোয়েন্সে আউটপুট কি হবে সেটা কিন্তু আমার এই এএনএন মডেল দিয়ে কিন্তু আমি প্রেডিক্ট করে ফেলতে পারতেছি। ঠিক আছে? সো আমার এএনএন ইমপ্লিমেন্টেশন ইভালুয়েশন আমার শেষ। এখন আমি যদি এটাকে মাল্টি লেয়ার পারসেপট্রন দিয়ে যদি আমি চেক করি যে মাল্টি লেয়ার রিগ্রেশন কি হবে, তাহলে আমার মাল্টি লেয়ার করলে তো সিম্পল, আমরা জানি যে আমি ডেন্স লেয়ার আরো কয়েকটা নিব, তাই না? এই যে মাল্টি লেয়ার রিগ্রেশন, আমরা তাহলে ডেন্স লেয়ার আরো কয়েকটা নিব। সো আলটিমেটলি আমি যদি মাল্টিপল করতে চাই, মাল্টিপল যদি লিনিয়ার রিগ্রেশন আমি করতে চাই, তাহলে আমি একটু ডাটা সেটকে একটু চেঞ্জ করে নিই। আমি এখানে দেখেন খেয়াল করে, আমার এখানে একটা সিঙ্গেল লেয়ারের করছি বিধায় আমি কিন্তু এখানে আমার শেপ কিন্তু একটাই শেপ ছিল, একটা কলাম, একটা শেপ, একটা নিউরনস। ঠিক আছে? এবং আমার কিন্তু এখানে দেখেন 100 ডেটা হইলেও রিগ্রেশন ডেটা 100 ডেটা, বাট 1 কলাম। কিন্তু যেহেতু আমি মাল্টি লেয়ার পারসেপশন করবো, তার মানে মাল্টি লেয়ার করলে তো অবশ্যই আমার মাল্টি লেভেল থাকতে হবে, অনেকগুলা কলাম থাকতে হবে। তো আমি এখানে 100টা র্যান্ডম ডেটা নেওয়ার জন্যই আমি ধরেন 3টা কলামে ডেটা জেনারেট করব। এবং ওয়াইতে আমি এই যে একটা ইকুয়েশন এখানে দিলাম, খেয়াল করেন। এবং এই ইকুয়েশনটা কিন্তু আমার একদম 3টা কলামের জন্য একটা ইকুয়েশন ওয়াইজ আমার ডাটাগুলা কিন্তু র্যান্ডম জেনারেট হবে, 100টা ডেটা আমার জেনারেট হবে। এবং ফর্মুলা আমার কি আসছে, ফর্মুলা হচ্ছে কি 3 + 2x1 + x2। খেয়াল করছেন? তার মানে আমার এই এক্স মাল্টিতে 3টা কলাম আছে। খুব ভালো করে খেয়াল করেন, আপনার যখনই আমি কোনো একটা রিগ্রেশন ডেটা অ্যানালাইসিস করব, কিন্তু এই রিগ্রেশন ডেটা আমার অ্যানালাইসিস করার জন্য আমার ওই কোম্পানির প্রতি মাসের প্রফিট অ্যান্ড লস, ওই কোম্পানির এমপ্লয়ি ডিডাকশন রেট, দেন ওই কোম্পানির আরো অনেক কিছুর উপর বেস করে আমি একটা ওয়াই টার্গেট ভলিউম, আমার একটা রেজাল্ট আসবে। সো আমি যখন মাল্টি লেয়ার, যখন আমি পারসেপট্রন করব, প্রত্যেকটা ফিচারকে আমার কি করতে হবে, প্রায়োরিটি করতে হবে। কারণ এইটার যে রেজাল্টটা, এটার ইকুয়েশনটা হচ্ছে এই কলাম এবং এই কলামের একটা ইকুয়েশনের উপর বেস করে এটার আউটপুটটা আসবে। সবই রিগ্রেশন অ্যানালাইসিস। এখন আমি যখন এখানে একটা ডাটা সেট মানে তৈরি করলাম, এটা কিন্তু একটা ডাটা সেট তৈরি হচ্ছে আমার, হ্যাঁ।
এটা কি র্যান্ডম একটা ডাটা সেট তৈরি হচ্ছে, 100টা রো হবে এবং 3টা কলাম হবে। এবং আমি যখন টার্গেটটা সেট করতেছিলাম, টার্গেট বলতেছি যে আমার ফার্স্ট রো এর সাথে 2 গুণ করে, সেকেন্ড রো এর সাথে 5 গুণ করে, এবং নয়েজ অ্যাড করে আমাকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। রিগ্রেশন অ্যানালাইসিসই হচ্ছে। সো আমি এটাকে এই এক্স মাল্টি থেকে যেই ডাটা পাবো তার ফার্স্ট রো তো আমি সব কয়টাই নিচ্ছি, এই জন্য আমি কোলন দিয়ে বোঝাচ্ছি যে 0 থেকে 100 পুরোটাই। কমা দিয়ে কলাম বোঝাচ্ছি কি 0 নাম্বার কলাম, ইন্টু 5 ইন্টু আবার এই অ্যারের আমি বোঝাচ্ছি 0 থেকে 100 রো, সব কয়টা রো, বাট 1 নাম্বার কলাম। তার মানে আমার x1 এবং x2 কিন্তু আমি নিয়ে নিচ্ছি, এবং র্যান্ডম আমি আবার 100 ডেটা জেনে অ্যাড করছি। তার মানে আমার 2টা ডাটা সেট কিন্তু এখন তৈরি হচ্ছে। মাল্টিলেয়ার পারসেপট্রন আমি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক করব। সো একটা হচ্ছে আমার এক্স মাল্টি, এই দেখেন 3টা আমার কলাম তৈরি হচ্ছে, বা 0 থেকে 1, 0 থেকে 1 এর একটা র্যান্ডম ডাটা সেট আমি তৈরি করলাম। ঠিক আছে, অরিজিনাল ডাটা সেটে যাওয়ার আগে আগে আমাকে আমি যে বিল্ডিং ডাটা সেট তৈরি করতেছি ওইটাকে আমি প্রিডিক্ট করতে পারতেছি কিনা এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আর ওয়াই মাল্টি কি, ওই ইকুয়েশনের উপর বেস করে কিন্তু আমার ওয়াই মাল্টিটা আসছে। ক্লিয়ার? এখন এই যে আমার ওয়াই মাল্টির যে ভ্যালুগুলো আমার আসছে, এই ভ্যালুগুলো এখানে কিন্তু খেয়াল করেন, এইখানে কিন্তু আমার এই ফার্স্ট এর মধ্যে দেখেন কয়টা ডাটা, 3টা ডাটা। তার মানে অবশ্যই আমার এখানে বোঝা যাচ্ছে 3টা কলাম আছে। এগুলা কিন্তু প্রত্যেকটা এক একটা রো, যেহেতু আমার ব্রাকেট ক্লোজ হয়েছে। আর এক একটা অ্যারের ভিতরে এই যে একটা একটা করে ডেটা, মানে কি একটা একটা করে কলামের মধ্যে, তার মানে এখানে কিন্তু রো আছে 100টা। আর ওয়াই মাল্টিতে কিন্তু আমার একটা ভ্যালু জেনারেট হয়েছে। খুব ভালো করে খেয়াল করেন, একটা ভ্যালুর জেনারেট হয়েছে। এই জন্য কিন্তু এখানে কিন্তু আমার কলাম একটাই। এই দেখেন 100টা ডেটা এখানে আছে, কিন্তু কলাম কিন্তু একটাই, এই যে একটা, এই যে অ্যারে, এই অ্যারে শেষ। তার মানে এখানে আমার 100টা ডেটা তৈরি হয়েছে, এবং সেটা কি, ওই দেখেন 5 থেকে 10-এর মধ্যেই আমার একটা ইকুয়েশনের উপর তৈরি হয়েছে। আর এখানে 0 থেকে 1, কিন্তু প্রত্যেকটা ডেটা কিন্তু আলাদা আলাদা, এই কলামের ডেটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, কোনো ডেটার সাথে কোনো ডেটার কিন্তু মিল নাই। This is the regression inputs. Regression inputs is a continuous data. এই হ্যালো, থার্ড কলামটা আমরা কেন নিলাম না ওয়াই মাল্টিতে? না এটা জাস্ট অ্যান এক্সাম্পল। আমি শুধু x1 ঠিক x2 আছে। নিচ্ছি, এখন আপনি যদি ইকুয়েশন আরো, আপনার কোম্পানি যদি ইকুয়েশন তৈরি করে দেয় আপনাকে তো ওইটাও নিতে হবে। এখন ধরেন ওয়েদার, ওয়েদার ডেটা অ্যানালাইসিস আপনি করবেন, তো ওয়েদার যারা মানে স্পেশালিস্ট, তাদের তো একটা ইকুয়েশন আছে কিসের উপর ভিত্তি করে সে প্রেডিকশন করে, ওই ইকুয়েশনটার উপর ডিপেন্ড করে আপনার ওয়াইটা জেনারেট করতে হবে। বুঝতে পারছেন? রাইট। জি, বুঝতে পেরেছি। মানে এক্স এর 3টা কলাম দেখে বা অনেক সময় তো ওয়াই এর ভ্যালুটা থার্ড কলামের উপর ডিপেন্ডেন্ট হতে পারে আর কি। ওইটা তখন ডিপেন্ড করবে আপনি যে ডাটা সেট করতেছেন বা যেটার ব্যাপারে আপনি কনসার্ন, ওইটাকে আপনি ইকুয়েশনে নিয়ে এসে আপনি টার্গেট সেট করবেন। জি জি, ঠিক। ঠিক আছে না? হ্যাঁ, এই জন্য আমি 3টা দিয়ে আমি জাস্ট 2টা নিলাম বোঝানোর জন্য। আপনার এখানে ইকুয়েশন একটাও হইতে পারত। ঠিক আছে, আমার আমার ওয়েদারের অসংখ্য কলামের ডাটা আসছে। ধরেন আমার কলামই আছে 100টা কলাম, ওয়েদারের অনেক কিছু আসছে। কিন্তু আমি যেটা প্রিডিক্ট করতে চাচ্ছি যে কালকে বৃষ্টি হবে কি হবে না, এটা ওই 100টা কলামের রিগ্রেশন ডেটার মধ্যে 3টা কলামের উপর ডিপেন্ড করে যে কালকে বৃষ্টি হবে কি হবে না। ওই যে 3টা কলাম, ওইটাকে দিয়ে আমাকে একটা ইকুয়েশন বানাইতে হবে। সেটার উপর বেস করেই কিন্তু আমার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক সেট করে প্রেডিকশন করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি জি, আমরা বুঝতে পেরেছি। ওকে, ওয়েল। সো আমার কাছে এখন কিন্তু আউটপুট রেজাল্ট রেডি। এখন আমি তাহলে কি মাল্টি লেয়ার পারসেপ্ট্রন, আমি নর্মালি যেভাবে আমরা মাল্টি লেয়ার এএনএন, মানে দেখেন আমি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা আপনাদেরকে এই জন্য এতটা সময় ধরে 3টা ক্লাসে বুঝাইছি। এখন যখনই আমি কোনো একটা কোড করব আপনাকে দিয়ে স্পষ্ট বুঝে যাবেন। যেমন দেখেন, আমি এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, এই 4টা নিলাম কেন, ট্রেন টেস্ট স্প্লিট করছি। এক্স মাল্টি এবং ওয়াই মাল্টিকে আমি 80% ট্রেইনে রাখবো আর 20% আমি টেস্টে রাখবো, টেস্ট সাইজ বলে দিছি। এবং এটাকে আমি একটা স্কেলিং করে নিচ্ছি, স্ট্যান্ডার্ড স্কেলিং করে নিচ্ছি। এবং এই র্যান্ডম স্কেলারে আমি ফিট করে ট্রান্সফর্ম করে নিচ্ছি যাতে করে আমার ডেটাটা নর্মালাইজড হয়। আপনারা তো নর্মালাইজড করাটাও দেখছেন যে আমি নর্মালাইজড করতেছি। এবং এক্স টেস্টের মধ্যেও কিন্তু আমি যে এক্স টেস্টের নর্মালাইজ করি, তার মানে এক্স টেস্টের, এক্স ট্রেইনের এবং এক্স টেস্টে আমার যে 20% ডেটা, এটা কিন্তু দোনোটাই আমার নর্মালাইজ, 80%টাও নর্মালাইজ করা, 20%টাও নর্মালাইজ করা। এখন যখন আমি এই মডেলটা বিল্ড করতেছি, দেখেন এই মাল্টি লেয়ারের মডেল আমি তৈরি করতেছি, জাস্ট 2টা লেয়ার আমি নিলাম। ঠিক আছে,
দুইটা লেয়ার নিছি, কারণ আমার আউটপুট রিগ্রেশন কিন্তু ওয়ান লেভেল রিগ্রেশন। সো এখানে আমি যত কম লেয়ার নিব আমার আউটপুট খুব দ্রুত আসবে। বেশি লেয়ার নিলে ক্যালকুলেশন বেশি টাইম লাগবে। নিউরনস দেখেন প্রথমে বেশি নিছি, তারপর একটু কম নিছি। ইনপুট শেপ আমি বলে দিছি, আমার যেহেতু এখানে স্কেলিং কিন্তু তিনটা করে আমার কলামকে সে ইনপুট হিসেবে রিড করবে। ঠিক আছে, এই জন্য ইনপুট শেপ কিন্তু তিনটাই। ক্লিয়ার? আর যেহেতু লিনিয়ার, যেহেতু 0 থেকে 1 এর মধ্যে সে ভ্যালুটা একটা লিনিয়ারলি ক্রস করে, সুতরাং আমি লিনিয়ার নিছি। এখন আমি কম্পাইল করছি কোথা দিয়ে, অ্যাডাম দিই। একটু আগে কিন্তু স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট করছি সিঙ্গেল লেয়ারের জন্য, এখন অ্যাডাম নিচ্ছি। আপনি চেঞ্জ করে দেখতে পারেন। আর আমি এখানে স্কেলিং বসালাম, আর আমার ওয়াই ট্রেনটা বসায় আমি মডেলটাকে ফিট করব। তার মানে আমার ইনপুট এবং হচ্ছে ওয়াই ট্রেন আমার সবকিছু দিয়ে কিন্তু ফিট হচ্ছে। ইনপুট এবং ওয়াই ট্রেন, আমার যে ওয়াই ট্রেনের যে 100টা ভ্যালু আসলো 5 থেকে 10-এর মধ্যে, সেগুলো দিয়েও আমি ট্রেন করতেছি, ওটা 80% ডেটা দিয়ে ট্রেন করতেছি। এক্স ট্রেন দিয়েও কিন্তু আমার মডেলকে ফিট করে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে কি, প্রেডিকশন করা। এবং আমি প্রেডিকশনটা করতে গিয়ে আমি দেখবো যে ওকে, আমার এই প্রেডিকশন লেভেলটা ঠিক থাকে কিনা। ওকে, দিস ইজ মাই অ্যানাদার স্টেপস। ওকে, তাই প্রিডিকশন আমি করতেছি কি, মাল্টি মডেল যে মডেলটা আমি উপরে ফিট করলাম কম্পাইল করার পরে, সেই মডেলটা দিয়ে আমি প্রিডিক্ট করছি কাকে দিয়ে, এক্স ট্রেইন কে দিয়ে। তার মানে এক্স ট্রেইনের মধ্যে আমার ওই 80টা কলামের ডেটা, এই 80টা রোয়ের ডেটা, 3টা কলামের ডেটা আছে। এবং আমি একটা প্লটিং করব অ্যাকচুয়াল ভ্যালুস প্রেডিক্টিভ ভ্যালুস দিয়ে, সেম অ্যাজ ইট ইজ যা আগে করছি। প্রিডিকশনটা দেখেন, ও দেখেন এই যে অ্যাকচুয়াল এই প্রিডিক্টেড ভ্যালুগুলো কিন্তু সে কিন্তু শো করতেছে। এটাও কিন্তু আমার লিনিয়ার, দেখেন এই যে 2.5 থেকে 5 এবং একটু ইয়ে আসতেছে, এই যে অ্যাকচুয়াল ভ্যালুজ আমার 10 পর্যন্ত, প্রিডিক্টিভ ভ্যালুজ আসতেছে 5 পর্যন্ত। সে ওই ক্যালকুলেশনটা করতে পারতেছে। সো ওয়েল, আমি একটু বোঝানোর ট্রাই করলাম। এখন হচ্ছে আমরা মাল্টিলেয়ার রিগ্রেশন অ্যানালাইসিসটা একটু, প্রেডিকশন অ্যানালাইসিস তো দেখলাম, একটু পরে আমরা রিয়েল লাইফ একটা প্রজেক্ট দেখবো। সো থার্ড সেশনে, ওয়েল, আমি যে জায়গাটা দেখাচ্ছিলাম যে আমার ওয়াই ট্রেনের যে এক্স ট্রেন স্কেলিং করে আমি এবং ওয়াই ট্রেনকে আমি তো ফিট করছি মডেল দিয়ে। এখন আমি যখন স্ক্যাটার প্লট করলাম ওয়াই ট্রেনের যে আমার 80% ডেটা, আর যে প্রিডিকশন করছি আমি, যে এক্স ট্রেনের উপরে যে প্রিডিকশনটা আমি করছি, এই দুইটাকে কিন্তু আমি স্ক্যাটার প্লটে সাজাইছি। হ্যাঁ, স্ক্যাটার প্লটে কিন্তু দেখেন আমার অ্যাকচুয়াল ভ্যালুস এবং প্রিডিক্টেড ভ্যালুস দেখাচ্ছে, কিন্তু কালার আমি দেই নাই। একটু আগে আমি যেরকম রেড কালার দিছি দেই নাই। এখন ধরেন আপনার এই অ্যাকচুয়াল ভ্যালুস এবং প্রিডিকশন ভ্যালুস, এই দুইটাকেই যদি আমি একসাথে দেখতে চাই, আমি যদি একটু প্লটিং করি, তাহলে দেখেন আপনার এই প্লট দেখা যাবে যে সে অ্যাকচুয়ালি আমার যেই ভ্যালুগুলো ছিল, আমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল কত, 2 থেকে 10-এর মধ্যে ছিল। এবং আমার প্রিডিক্টেড ভ্যালু ছিল কত, আমার আর 2.5 থেকে কিন্তু এই 5-এর মধ্যে আমার প্রিডিকশন ভ্যালু ছিল, এবং অ্যাকুরেটলি সে ধরতে পারতেছে কিনা। সো এই জন্য এখন আমি স্ক্যাটার প্লট করলাম ওই ওয়াই ট্রেনের ডেটা এবং প্রিডিকশন দিই। সো আমার লেভেলগুলো অ্যাকচুয়াল এবং কালার আমি ব্লু করে দিলাম, যেটা আমার হচ্ছে ওয়াই ট্রেনের। এবং প্রিডিকশন ভ্যালুটাকে আমি কালার লেভেলটাকে, প্রিডিক্টেড লেভেলগুলোকে আমি রেট করে দিলাম। করে যদি আমি এবার একটা প্লটিং করি, দেখবেন যেইটা সে যেই জায়গাগুলোতে হওয়ার কথা ছিল, ওই জায়গাগুলোতেই কিন্তু দেখেন রিগ্রেশন। এই জন্য কিন্তু এখানে একবার এইটাকে সে ডিটেক্ট করছে, একবার এইটাকে, একবার এইটাকে, কিন্তু প্রত্যেকটা অ্যাকচুয়াল ভ্যালুকেই সে কিন্তু প্রিডিক্ট করতে পারছে। কথাই বোঝা গেছে? একদম অ্যাকচুয়াল প্রত্যেকটা ভ্যালুকে কন্টিনিউয়াসলি সে কিন্তু প্রিডিক্ট করতে পারছে। সো দিস দ্য ওয়ে, আমার যে কোনো ধরনের কন্টিনিউয়াস ডেটা আমি যদি প্রিডিক্ট করতে চাই, তাহলে আমি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি করে আমি মডেলটাকে ট্রেন করতে পারি ওই এক্স ইনপুটের উপর বেস করে। এবং আমার ওয়াই, যেটা আমার আলটিমেট ওয়াই টার্গেটেড যে ভ্যালু, সেটাকে আমি প্রিডিকশন করে যদি আমি একটু অবজার্ভ করি, দেখবো যে আমার মেশিন পারফেক্টলি ধরতে পারছে। মানে 100টা ডেটা দিয়ে আমি ট্রেন করতেছি। সো রিয়েল লাইফে তো আর 100টা ডেটা হয় না, আরো অনেক বড় হয়। এখন আমি যদি এটাকে লজিস্টিক রিগ্রেশন দিয়ে যদি আমি সেট করি, একটু যদি এটাকে লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিস করি উইথ এএনএন। আমি নর্মালি এএনএন করছি, মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। এখন যদি লজিস্টিক রিগ্রেশন, আমাদের যেই অ্যানালাইসিস প্রসেসটা আছে,
এই অ্যানালাইসিস প্রসেসটা আমি যদি এখন এখানে তৈরি করি, সিম্পল, আমি র্যান্ডম সিট করলাম এবং এখানে আমি এক্স ক্লাস বানাইলাম। খেয়াল করেন, সিম্পল, আমি 200টা রো নিব এবং 2টা কলামের আমি এখানে কিছু স্যাম্পল ডেটা তৈরি করলাম, এবং আমি এখানে একটা ইকুয়েশন তৈরি করলাম যে আমার এক্স ক্লাসের প্রথম মানে x1 প্লাস x2 গ্রেটার দেন 0, যেগুলো শুধু x2 এর 0 থেকে বড় ভ্যালু আছে, সেই ভ্যালুগুলাকেই কিন্তু এখানে আমাকে নিবে। এখন 200 ভ্যালুস আমি নিলাম, অ্যাজ পার আমার ইন্টিজার ভ্যালুগুলো নিয়ে আমি ওয়াই ক্লাসটাকে বানালাম, আমি স্প্লিট করলাম এবং আমি সিম্পল লগ মডেল সেট করব। এবং এখানে দেখেন আমি এখানে দুইটা, যেহেতু আমার ইনপুট শেপ, আমি এখানে দুইটা বলছি ইনপুট শেপ, এবং রেলু দিলাম অ্যাক্টিভেশন ফাংশন সিগময়েড, যেটা চেঞ্জ করে দিছি। এবং এই লগ মডেলে লজিস্টিক মডেল কেন বলতেছি, কারণ হচ্ছে আমার এখানে সিগময়েড ইউজ করছি, এই জন্য এটা আমার লজিস্টিক। কারণ লজিস্টিক মডেলে সিগময়েড আমরা ফাংশন ইউজ করি। এবং অ্যাডাম অপটিমাইজার বাকি সব তো অ্যাজ ইউজার আমরা যেভাবে, এখানে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন দুটো দিয়ে আমি মডেলটাকে ফিট করতেছি। আবার একটা র্যান্ডম ডেটা বানাইলাম, র্যান্ডম ডেটাকে আমি স্প্লিট করলাম, মডেল সেট করলাম এবং মডেল কম্পাইল করলাম, মডেল ফিট করলাম। সেম জিনিস আমি জাস্ট এবার যদি আমি ইভালুয়েশন করি, আমি নর্মালি ইভালুয়েশন লজিস্টিক মডেলে ইভালুয়েশন যদি আমি করি, এটাকে তো আমি লজিস্টিক মডেলের নর্মাল লিনিয়ার দিয়ে করলাম, এখন আরেকটা মডেল দিয়ে আমি আর কি করতেছি। সো আমরা কি করি, আমরা প্রিডিকশন ভ্যালু বের করব। কার উপর প্রিডিকশন ভ্যালু বের করব? অবশ্যই আমার এক্স ট্রেন বা এক্স টেস্ট যেই ভ্যালুগুলোই আমার থাকুক, সেই ভ্যালুগুলোর মধ্যে আমি মডেলটাকে প্রিডিক্ট করব। এবং এখানে আমার প্রিডিকশন যে ভ্যালুটা আসবে সেটা 0.5-এর উপরে হলে আমি ওয়াই প্রিডিক্টে রাখবো। ধরেন এটা আমি একটা লজিক্যাল সেট করলাম। লজিস্টিক রিগ্রেশন মানেই হচ্ছে আপনার নর্মাল প্রিডিকশন হবে, বাট কোনো লজিক্যাল, আপনার কোম্পানি অথবা ওয়েদার ফোরকাস্টিং বা যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, ওরা একটা লজিক সেট করে দিতে পারে যে তোমার এতর উপরে হলে তুমি প্রিডিক্ট করো। তখন আপনি কিন্তু ওই আফটার মানে মডেল কম্পাইল, আফটার মডেল কম্পাইল আপনি ফিট করার পর আপনি যে কোনো কন্ডিশনাল স্টেটমেন্টের উপরে কিন্তু প্রিডিকশন করে ওয়াই প্রিডিক্টে রাখতে পারেন। এখন এই অ্যাকুরেসি স্কোর সে ধরতে পারলো কিনা ওয়াই প্রিডিক্টকে, আপনি ওয়াই টেস্টে যে ডেটাগুলো আছে, যেহেতু 20% ডেটা, মানে অলমোস্ট 200টা ডেটার মধ্যে 40টা ডেটাকে সে ওয়াই টেস্টে নিয়ে গেছে। এবং এই ইকুয়েশনে ওয়াই ক্লাসে দেখবেন যে আপনার ওই একটা আউটপুট আসবে, সো ওইখান থেকে 40টা আউটপুটের সাথে সে ওয়াই প্রেডিকশনকে ম্যাচ করবে, যে আমি অ্যাকচুয়ালি ওইটাকে প্রিডিক্ট করতে পারতেছি কিনা। এবং কনফিউশন ম্যাট্রিক্সও আমরা দেখবো, রিপোর্ট জেনারেট করবো যে ওইটাকে সে প্রিডিক্ট করতে পারতেছে কিনা। দেখেন আলটিমেটলি সে 14টাকে সে প্রিডিক্ট করতে পারতেছে লজিক্যালি, এবং 19টাকে সে কিন্তু লজিক্যালি সে প্রিডিক্ট করতে পারতেছে, বাট এটাকে আমরা বলি ট্রু নেগেটিভ। এটা হচ্ছে ট্রু পজিটিভ, 14টাকে সে পারতেছে একদম পারফেক্টলি পজিটিভলি আইডেন্টিফাই করছে, এটা হচ্ছে ট্রু নেগেটিভ, মানে সে খুব পারফেক্টলি নেগেটিভটাকেও আইডেন্টিফাই করতে পারতেছে, বলতেছে যে ওকে এটা নেগেটিভ। বাট 7টাকে সে কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছে না, এটা হচ্ছে আমার ফলস নেগেটিভ। ক্লিয়ার? তাহলে আমার অ্যাকুরেসি রেট কত কমে গেল? 82%। সো আমরা যখন মডেল ট্রেন করতেছি, তখন সিগময়েড, আমি যখন লজিস্টিক রিগ্রেশন করি, তখন রিগ্রেশন করার জন্য কন্টিনিউয়াস ডেটা, আমি যখন এই যে একটা ইকুয়েশন উপর বেস করে আমি একটা আউটপুট টার্গেট সেট করলাম, কোম্পানি যেভাবে বলবে, এবং এই ইনপুট উপর এবং আউটপুটের উপর আমি মডেলটাকে কি করলাম, ফিট করলাম। আমি ইনপুট আউটপুটের উপর মডেলটাকে কম্পাইল করলাম এবং দেন হচ্ছে মডেলটাকে আমি ফিট করলাম। মডেলটাকে এবার আমি যখন প্রিডিক্ট করতে চাচ্ছি ওয়াই টেস্ট দিয়ে, আমি একটা লজিক্যাল সেটের উপরে প্রিডিক্ট করতে চাচ্ছি, সেখানে 80% সে প্রিডিকশন পারফেক্টলি ধরতে পারছে। সো আমার মনে হয় মোটামুটি আমরা ধরে ফেলছি আমরা কি করতে চাচ্ছি রিগ্রেশন অ্যানালাইসিসে। এখন আমি একটু রিয়েল লাইফ একটা ডাটা সেট নিব। সো এই জন্য আমরা কিছু লাইব্রেরিজ অ্যাড করে নিই। টেন সিকোয়েন্সিয়াল আরএমএস প্রপ আমরা পরে নিছি, তারপর আমরা আরেকবার নিলাম। ওকে, একটা ইন্স্যুরেন্স ডেটা আমরা নিই। কিভাবে নিব আমরা গিটহাব থেকে, ওটা তো আমরা জানি।
আমরা দেখছি একটা ইন্স্যুরেন্স ডেটা, এবং ইন্স্যুরেন্স ডেটাটাকে যদি আমরা দেখি, দেখবো যে ইন্স্যুরেন্সে বয়স, এন্ড দেন মেল ফিমেল সেক্স এর উপর, বিএমআই এর উপরে, তার হেলথের উপরে, তার চিলড্রেন স্মোকারের উপরে, কোন রিজিয়নের উপরে বেস করে, কিন্তু তার ইন্স্যুরেন্স কত দিতে হবে সেটার একটা চার্জ এখানে কিন্তু আছে। তাহলে দেখেন, মাল্টি লেয়ার পারসেপ্টর আমাকে এখন ইউজ করতে হবে, বিকজ অফ এখানে কিন্তু অনেকগুলো কলাম আমাকে সাজেস্টিভ আছে, অনেকগুলো কলাম। একটা কোম্পানির তো আমার হিউজ ইন্স্যুরেন্স ডেটা, এখানে আমার ডেটা আছে কত, আমি যদি দেখি 1300 মানুষের ডেটা আছে, 1338টা মানুষের ইন্স্যুরেন্সের ডেটা আছে 7টা কলামে। তার মানে বয়সের পার্থক্য আছে, তাদের সেক্স মেল ফিমেলের পার্থক্য আছে, তাদের বিএমআই লেভেল কারো বেশি কারো কম। তার মানে বিএমআই লেভেল বেশি হলে তার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেশি। সো বিএমআই লেভেল বেশি হলে দেখা যাচ্ছে যে তার ওই ইন্স্যুরেন্সের যেই চার্জ, এই চার্জ লেভেলটাও কম থাকে, বিএমআই লেভেল কম থাকলে বেশি থাকে। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট রিগ্রেশন ক্যালকুলেশন, চার্জ তো আর হচ্ছে কনক্রিট কিছু না, আমি এখন কত চার্জ হবে সেটাকে আমি প্রপোজ করব একটা জায়গার বাড়ি ভাড়া কেমন হবে একটা এলাকার, সেখানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এলাকাটা কোথায়, এলাকাটা কত বিল্ডিং এর, সো অনেক কিছুর উপর বিশেষ করে কিন্তু তার একটা আমি বলবো যে ওকে ঠিক আছে, তাহলে এই বয়সের একজনের এই চার্জ হইতে পারে। তাহলে আমার প্রায় 1338টা ইন্স্যুরেন্স পলিসি হয়েছে কোন একটা কোম্পানির, সেই ডাটা সেট আমি নিলাম, এবং ওই ডাটা সেটটাকে আমি এখন ব্র্যাঙ্গলিং করে ওটাকে আমি আউটপুটে প্রেডিকশন করব। এখন নর্মালি আমি ইন্স্যুরেন্স ডাটাতে আগে দেখবো যে আমার কোনো নাল টাল আছে কিনা, এটা নর্মাল আমার প্রি প্রসেস বা এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস, যে না আমার কোনো নাল টাল নাই। এগুলো থাকলে এগুলো আমরা আগে সর্ট আউট করব, ঠিক করব, কারণ যেহেতু আমার প্রিডিকশন হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, কিন্তু আমার যে ইনপুট ডেটাগুলো সেগুলোতে আমার কোনো ঝামেলা হওয়া যাবে না, ইনপুট ডেটাগুলোতে আমাকে ঠিকঠাক মতন করতে হবে। আচ্ছা, এখন আমার এই আমি একটু লেভেল এনকোড করে নিই, যেহেতু সেক্স এখানে মানে ফিমেল না মেল, এটা আমার জন্য একটা জরুরি বিষয়। সো এটাকে যদি আমরা একটু লেভেল এনকোড করে নিই আমার মেল ফিমেলটাকে। সো আমার ডেটা সেক্সটাকে আমি ইউনিক কনসিকোয়েন্সে নিলে মেল ফিমেল আমার, এখন একে যদি আমি একটু লেভেল এনকোড করে নিই, তাহলে মেল ফিমেল, অথবা আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি সেভাবে আপনার লেভেল এনকোড করে আপনারা এটাকে ফিট করে দেন ইন্স্যুরেন্স ডেটাতে। এখন আমি যদি ইন্স্যুরেন্স ডেটাটা দেখি, সেখানে আছে আমার এখানে সেক্সটাকে যদি আমি মেইন ভলিউমটা চিন্তা করি, সো ওটাকে আমি ফিট করলে এটা ধরাটা ইজি হবে। সো আমার এখনো চেঞ্জ হয়নি ইন্স্যুরেন্স রেট, আমি এটাকে একটু ট্রান্সফর্ম করি। সো আমার ইন্স্যুরেন্স ডেটার সেক্সটা ট্রান্সফর্ম করে ইন্স্যুরেন্স ডেটার সেক্সে আমি এবার বসাই দিছি। এখন আমার মেল ফিমেলকে 0 এবং মেলকে 1 সেইভাবে করে ক্যালকুলেট হচ্ছে। তো এগুলো তো আমরা পারি, এগুলো নিয়ে আমাদের কোনো ইস্যু নাই, এখানে আমাদের কোনো ইস্যু নাই। আমরা যদি সরাসরি আহ, যেগুলাতে প্রয়োজন সেই ডাটাগুলোকে আমরা র্যান্ডম চেঞ্জ করে নিতে পারবো। আমার যেগুলা ক্যাটাগরিক্যাল ডেটা, যেমন এখানে স্মোকার, নন স্মোকার, এটা একটা আমার ইস্যু আছে, এটাকে আমি ট্রান্সফর্ম করে নিই, তাই না? আমি এটাকে ফিড করে এটাকেও ট্রান্সফর্ম করে নিই। আর কি আছে আমার ক্যাটাগরিক্যাল ইন্স্যুরেন্স ডাটা, যদি ইনফোটা আমি চেক করি আমার ডট, ওকে, রিজিয়নটা আমার এখানে আছে, এটাকে আমি একটু লেবেল করে নিই। আই হোপ এখন আর নাই, কারণ এই একটাই ছিল রিজিয়ন, বাকি সবই ফ্লট। এখন আমি যদি একটু এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করি, এগুলো তো আমাদের অ্যাজ ইউজুয়াল কন্টিনিউয়াস প্রসেস, যে ডেটাটাকে আমি আগে আমার মতন করে সাজায় নিব।
আমার স্মোকার কতগুলো আছে এটার উপর কাউন্টিং করে আমার ইন্স্যুরেন্স ডেটাটাকে যদি আমি একটু সাজাই নিই, যে আমার স্মোকার যারা জিরো তাদের আসলে আমার অনেক বেশি, মানে স্মোকার রেশিও যারা তারা অনেক বেশি আর ওয়ান কম। সো এখানে স্মোকার করে না এমন লোক বেশি, করে এরকম কম। এটা হচ্ছে একটা অ্যানালাইসিস। আমি ভ্যালু কাউন্ট করতে পারি, যেভাবে আমরা ভ্যালু কাউন্ট করি সেভাবে আমরা ভ্যালু গুলো কাউন্ট করব। সো মানে অ্যাজ ইউজুয়াল আমরা যা যা এতদিন করছি, আমরা এক্সপ্লেটরি অ্যানালাইসিসের তো শেষ নাই, আমরা এটা অ্যানালাইসিস করব। এবং যদি আমরা ইচ্ছা করি যে হ্যাঁ, যে ওর একটা স্পেসিফিক চার্জেস গুলো, এখন মেইন তো হচ্ছে আমার প্রিডিকশন লেভেলটা হচ্ছে চার্জেস, যে আমার সেক্স দেন স্মোক করে কি করে না এর উপরে চার্জ কেমন আসতে পারে। যদি আমার স্পেসিফিক একটা টার্গেট সেট দিয়ে আমি একটু চার্জেসটাকে একটু যদি দেখি, আমি দেখবো যে আমার এই যে জিরো থেকে আহ, একটা চার্জিং ভলিউম ডেনসিটি লেভেল অনেক হাই। আমি দেখতে পারতেছি যে ইন্স্যুরেন্সের যে চার্জেস গুলো, এই চার্জেস গুলো আমার 0 থেকে 10,000 টাকার চার্জেস সবচেয়ে বেশি, এটার ডেনসিটিটা সবচেয়ে বেশি। অ্যান্ড দেন আস্তে আস্তে 50,000 টাকার উপরে আর কোনো চার্জেস নাই। সো অ্যান্ড দেন আমি এটাকে যদি বক্স ওয়েকেটের প্লট, আমরা তো বক্স প্লট করেও দেখতে পারি, এই ঘটনাটাকে আমি বক্স প্লট করে দেখতে পারি। ঠিক আছে, যে আমার এই ডিস্ট্রিবিউশন লেভেলে আমার চার্জেস, মানে আমি যে মেশিনকে প্রিডিকশন করাবো, সো এর আগে আমাকে একটু দেখতে হবে যে ওইখানে চার্জ, এই যে রেড কালার দিয়ে যদি বক্স প্লট করি, দেন দেখবো যে কোন জায়গায়, এই যে 10,000 টাকার মধ্যেই কিন্তু আমার সবচেয়েতে বেশি আমার হচ্ছে চার্জেস এর মধ্যেই। সো এখন আউটলায়ার্স গুলোকে আমি একটু হ্যান্ডেল করি, এটা যে চার্জেসটা, এটাকে স্কোরিং ভ্যালু গুলোকে যদি আমরা একটু দেখি যে এটা স্কোরিং ভ্যালু গুলো কি। মনে আছে আমরা জিরো স্কোর সেট করছিলাম। সো আমি যদি কোনো স্টেটস এর মধ্যে জিরো স্কোর সেট করি, তো আমার ওই চার্জের মধ্যে আসলে জিরো স্কোর দিয়ে আমি একটা ওইখানে ভলিউম তৈরি করতে পারবো। হ্যাঁ, পজিটিভ এবং নেগেটিভ যে স্কোর আমি একটা তৈরি করে অ্যারে সেট করতে পারবো ইন্স্যুরেন্স ডাটা। যে স্কোর নিয়ে আমরা এর আগেও কথা বলছি, এইটা হচ্ছে আমার 13টা ভলিউমে আমি জেড কোডটা করতে পারি। এখন এই জেড কোর্সের আমার যে অ্যাবসোলিউট ভ্যালু, এই অ্যাবসোলিউট ভ্যালুগুলো আমার আসতেছে আহ, এই 0 থেকে 1-এর মধ্যে। আমি একটু ওগুলাকে জেড স্কোর করে এটাকে অ্যাবসোলিউট করে নিলাম। তাহলে আমার চার্জেস তো অনেক টাকার আছে, কোনোটা 10,000, কোনোটা 50,000, 30,000, আমি একটু আগে দেখলাম অনেক ভলিউমের আছে। বাট এই পুরো চার্জেসটাকে আমি জেড স্কোর করে এটাকে অ্যাবসোলিউট করে, অ্যাবসোলিউট মানে কি আমার পজিটিভ থাক আর নেগেটিভ থাক, 0-1-এর মধ্যে আমি নর্মালাইজ করে নিচ্ছি। সো এটা করে নিলে আমার জন্য এবার লিনিয়ার ফ্রেমে আমি এটাকে নিয়ে আসলাম। এবং আলটিমেটলি আমার এখন যদি আমি অ্যাবসলিউট ভ্যালুগুলো দেখি, যে আমার অ্যাবসলিউট ভ্যালুগুলোর লেন্থ আমার অ্যাকচুয়ালি 3-র উপরে আছে কিনা, এই অ্যাবসলিউট ভ্যালুগুলোর লেন্থ আমার 3-র উপরে আছে কিনা। হ্যাঁ, পুরো 1338টা ডেটা আমার কিন্তু অ্যাবসলিউট চার্জ আমার তৈরি করার পর আমি দেখলাম যে হ্যাঁ, অ্যাবসলিউট চার্জ কিন্তু সবকটাই আমার আছে। সো 3 এখানে আপনার র্যান্ডম লেন্স আসলে আহ, কতগুলো আছে, আপনার শেপটাকে আলটিমেটলি ফাইন টিউনিং করা, যে আমার কতগুলো ডেটা আছে। সো আমি শেপটাকে যদি দেখি, হ্যাঁ আমার 338টা ডেটা। সো আমি অ্যাবসলিউট যে ভ্যালুটা বের করছি চার্জেস, যেটা দিয়ে আমি আসলে ট্রেন্ড করব, এবং আমার মূল ইন্স্যুরেন্স ডেটার যে শেপ, সেটা কিন্তু আমার ঠিকই আছে, ও সব কয়টাকেই ধরতে পারতেছে। তাহলে এখন আমার ইন্স্যুরেন্স ডেটা তো আমার রয়ে গেল। আমি এখন ইন্স্যুরেন্স ডেটাটাকে যদি আমি একটু দেখি, আমার ইন্স্যুরেন্স ডেটা কিভাবে আছে, আমার সব লেভেল এনকোড করে, এই যে আমার সব এখন লেভেল এনকোড করা, আমার এই সেক্স, বিএমআই, স্মোকার, রিজিয়ন সব ওয়াইজ আমার চার্জেস এখানে দেওয়া আছে। এখন কত চার্জেস হবে সেটাকে আমি প্রেডিক্ট করব, কিন্তু আমি চার্জেসটাকে একটু নর্মালাইজ করছি এবং ওইটাকে আমি একটু এখানে সেট করব। এবং এইটাকে আমি সেট করার উদ্দেশ্যটাই হচ্ছে এইটা, যাতে করে আমার ভলিউমটাকে আমি আসলে
মেশিনকে ট্রেন করার সময় একটা রেঞ্জের মধ্যে আমি ট্রেন করতে পারি। এই যা যা আমি করলাম, এই যেটা স্কোর করলাম এবং ইন্স্যুরেন্স ডাটা চার্জ দিয়ে আমি দেখলাম যে আমার অ্যাকচুয়ালি থ্রির উপরে অ্যাবসলিউট ভ্যালু যেগুলো আছে ইন্স্যুরেন্স ডাটা, সেগুলোকে আমি একটু সর্টেড করে ফেলছি। এখন যদি দেখেন যে আমার এই এইজ, সেক্স, বিএমআই, চিলড্রেন, স্মোকার, রিজিয়ন, এইটার কিন্তু একটা চার্জ, সে কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলে আসছে। হ্যাঁ, এখন এই রেঞ্জ ওয়াইজ যদি আমরা এটাকে প্রেডিকশন করি, এটা কোনো ফিক্সড না যে এইভাবে আমাকে করা লাগবে। বাট আলটিমেটলি আপনি আসলে যখন কোম্পানি আপনাকে একটা টার্গেট দিবে, এই যে এইটা আমার এই অ্যাবসলিউট ভ্যালুগুলো চার্জেস দিনের উপরে, যে এটা কোন কোন ইন্ডেক্সে আমার এই ভ্যালুগুলো আছে, শুধু ইন্ডেক্স গুলোকে আমি কিন্তু সেট করতেছি যে এই ইন্ডেক্স গুলোর মধ্যে আমার এটা একটা লজিক্যাল সেটিংস। আপনি যদি দেখেন যে আমার তিনের উপরে, মানে আমার লজিক্যাল সেটিংস হচ্ছে আমি ধরেন এই রেঞ্জের মধ্যে আমি ডাটাটাকে বের করব। আমার এই 5, 6, এই যে 60,000, 50,000, 63,000, এগুলা কিন্তু আমার ওই অ্যাবসোলিউট চার্জ যেটা 10,000-এর মধ্যে হওয়ার কথা, তার বাইরে। সো এই কলামগুলোকে যদি আমি ড্রপ করে দিই ডাটা সেট থেকে, তাইলেই কিন্তু আমার আলটিমেটলি আমার জেড স্কোর, দেখেন আমার যখন আমি জেড স্কোর অ্যাবসোলিউট করছি, তখন এই অ্যাবসোলিউট ভ্যালু কিন্তু 0, 1, 2, হ্যাঁ, 3 এরকমও আসছে। এটাকে যদি আপনি ফ্রেমিং আকারে, আমি যদি একটা নাম পাই, একটা ফ্রেম আকারে ধরেন এস, একটা ফ্রেমের মধ্যে রেখে এটাকে আমি রান করি। as মানে এস এস এস, আমি একটা সিম্পল ভেরিয়েবল নিলাম এটা বোঝানোর জন্য আর কি। ধরেন এই এস এস এর মধ্যে আমার এই ডাটাগুলোকে আমি একটু প্রিন্ট করতে চাচ্ছি পান্ডাস ডাটা ফ্রেম আকারে। এই পুরো এই এসএসটাকে আমি একদম পান্ডাস ডাটা ফ্রেমে নিয়ে আসলাম। এখন যদি আমি এসএস ডি পান্ডাস ডাটা ফ্রেমে একটু দেখি, এই যে এইখানে যদি আপনি তাকান দেখবেন যে ভ্যালুগুলো 0 থেকে 1, এর মাঝে 2ও থাকতে পারে, বাট থ্রির উপরে যদি যায় তাইলে ওইটা কিন্তু আমার অ্যাবসলিউট স্কোরের বাইরে। এখন থ্রির উপরে যখন অ্যাবসলিউট স্কোরের বাইরে কোনো কলাম আছে কিনা, আমি যখন চেক দিলাম ইন্স্যুরেন্স ডাটার মধ্যে, আমি দেখলাম যে এখানে কিন্তু মোটামুটি 7টা কলাম আছে। তাহলে এই 7টা কলামকে যদি আমি ড্রপ করে দিই, আমার কথা খুব সিম্পল, আমার এই 7টা কলামকে যদি আমি ড্রপ করে দিই, তাহলে আমার ডাটা সেটে কিন্তু আমার ওই জেড স্কোরের বাইরে কিন্তু আর কোনো ডাটা রইলো না। ঠিক আছে না? 34, 35, 57, 1300, এই কলামগুলোকে আমি ড্রপ করে দিলাম। তাহলে আমার ইন্স্যুরেন্স ডেটার মধ্যে আমার একটা রেঞ্জের মধ্যে আমি ডাটাগুলোকে নিয়ে আসছি। সো আমার যখন লজিক সেট করব, তখন আলটিমেটলি কিন্তু এটা এনে আমি ইন্স্যুরেন্স ডাটার মধ্যে সেট করে দিচ্ছি। এখন আমার এখানে কিন্তু 7টা কলাম নাই, তার মানে যে 100, মানে 1338-এর মধ্যে এখন 1331টা ডেটা। এখন এই ডেটাটা হচ্ছে আমার পুরোপুরি প্রি প্রসেস করা শেষ। আমি যখন এখন সিম্পল এই মাল্টিলেয়ার পারসেপট্রনের আমি ইউজ করব, মানে এই ক্ষেত্রে আপনি কোরিলেশন চেক করতে পারেন যে কোন ডাটা সেটটা কোনটা খুব কাছাকাছি। যেহেতু আমার ডাটা সেটটা ছোট, আমার এখানে আমি সবকিছুকেই একবারেই নিতে পারি চার্জেসটাকে বাদ দিয়ে। সো কোরিলেশন আপনি করা বা ফিচার এক্সট্রাকশন, মানে আপনি যা যা শিখছেন তাইতে আপনি সবই কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। রিগ্রেশন ডেটা হচ্ছে ওটা তো কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে ফিচার সিলেকশন প্রসেস। আপনি তো জানেন
আপনি কাই স্কোয়ার ইউজ করবেন না ইউনিভেরিয়েট করবেন নাকি আপনি অন্য কোনো মডেল করবেন নাকি ম্যানুয়ালি ফিচার সিলেক্ট করে ওই ফিচার গুলোকে দিয়ে আপনি এক্সকে ট্রেন করবেন। আমি শুধু চার্জেসটাকে ড্রপ করে পুরো সবকটা এক্স এর মধ্যে নিয়ে গেছি। ক্লিয়ার, সিম্পল। আমার এখন এখানে পুরো 6টা কলামই আছে আর আমার ওয়াই এর মধ্যে হচ্ছে আমার চার্জেসটা আছে, এবং চার্জেসটা হচ্ছে আমার ওই, দেখেন ওই চার্জেস গুলোই কিন্তু আছে। আমি শুধু ওই জেট স্কোর করে অ্যাবসলিউট করে আমি দেখছি 3-এর উপরে যারা যায় ওদেরকে ডিলেট করে আমি শুধু আমার এই মানে স্পেসিফিক যেইগুলো হচ্ছে আমার রেঞ্জের মধ্যে আমি বের করতে চাচ্ছি লজিক্যাল, সেই রেঞ্জটাকে আমি আলাদা করে নিছি। জেড স্কোর কিন্তু এর বাইরে আর আমার কিছুই না। এখন বাকি কাজ কি, আমি স্প্লিট করব, রাইট? এখন স্প্লিট করার জন্য যে প্রসেস, আমি তো এটা জানি কিভাবে আমি স্প্লিট করতে হয়। এবং স্প্লিট করার জন্য আপনি ভ্যালিডেশন করার জন্য প্রসেস আমি শিখাই দিছি। আপনি যতটা সাইজকে ভ্যালিড করবেন ওইটাকে আবার এখানে এক্স ভ্যালিডেশন, এক্স টেস্ট করলে আলাদাভাবে আপনি আবার ভ্যালিডেশন করতে পারবেন। আমি শুধু ট্রেন আর টেস্ট করতেছি যেহেতু প্রিডিকশন করব। ভ্যালিডেশন তো আমার প্রিডিকশন যদি করতে পারে তাহলে তো আমার একটা ভ্যালিড হয়ে গেল, এই জন্য আর আমি এখানে ভ্যালিডেশন দিলাম না। ভ্যালিডেশনটা খুব বেশি দরকার হয় হচ্ছে ইমেজে, যে আমার মডেলটা পারফেক্টলি ট্রেন্ড হচ্ছে কিনা। সো আমি রিয়েল লাইফ ইন্স্যুরেন্স ডেটা নিলাম। ইন্স্যুরেন্স ডেটাকে আমি একটু প্রি প্রসেস করে আমি ওই ইন্স্যুরেন্স ডেটাটাকে ট্রেন টেস্ট আমি 80% 20%কে আমি স্প্লিট করে এখন আমি এএনএন রিগ্রেশন করব। সো এএনএন রিগ্রেশন যেহেতু এখানে আমার অনেকগুলো লেয়ার আছে তাহলে আমাকে মাল্টি লেয়ার পারসেপট্রন করতে হবে। যেহেতু আমার এখানে আহ, অনেকগুলো কলামই আছে, যে কলামগুলোকে আমাকে বেস করে, সো আমার ইনপুট যেহেতু যতগুলো আমি বলছিলাম ইনপুটের উপর বেস করে আমি কিন্তু নিউরনস নেই। তো এখন এইখানে দেখেন আমি কম্বিনেশন নিউরনস 128 256 র্যান্ডম বসাচ্ছি, বাট আপনাদেরকে আমি আবার কম্বিনেশন তৈরি করা শিখাইছি। এরপর হচ্ছে আপনি এখানে ওই কম্বিনেশন ওয়াইজও কাজ করতে পারেন। এখানে আমি দুইটা হিডেন লেয়ার্স নিছি, খেয়াল করেন এই যে হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2, আমি এইটা ইনপুট লেয়ার, এইটা হিডেন লেয়ার, এইটা হিডেন লেয়ার, এবং এইটা হিডেন লেয়ার যেটা অপটিমাইজেশন, 3টা হিডেন লেয়ার নিছি। আমার রিগ্রেশন অ্যানালাইসিস আমার এত বেশি হিডেন লেয়ার নেওয়ার দরকার নেই, এটা হচ্ছে আমার সাজেশন। আর ইরো রিগ্রেশনের জন্য মিন স্কোয়ারের জন্য এই যে আমি লস ফাংশন মিন স্কোয়ার অপটিমাইজার, এগুলো কোনো ইস্যু নেই, এগুলো আপনি আপনার মতন করে সেট করে নেবেন। কিসের উপর ম্যাট্রিক্স বেস করে আপনি কাজ করবেন সেটা একদমই আপনার উপর ডিপেন্ডেন্ট থাকবে। ওকে, সো আমার মডেল যেহেতু রেডি হয়ে গেছে, এই মডেল এটা হচ্ছে আহ, এটা মডেল আমি এটা এখন কম্পাইল করে ফেলছি, তাহলে আমি মডেলটাকে একটু বিল্ড করি। সো মডেল বিল্ড করা শেষ। সো মডেলের সামারি তো আমরা বুঝতেই পারতেছি যে আমার মডেল সামারি হচ্ছে আমার একটা ইনপুট লেয়ার, তিনটা আমার দুইটা হিডেন, তিনটা হিডেন লেয়ার্স, একটা আউটপুট লেয়ার্স আছে। সো এটা নিয়ে কোনো ইস্যু নেই। এখন আমরা যদি এটাকে এই পুরো নাম্বার অফ রিগ্রেশন অ্যানালাইসিসকে নাম্বার অফ ইটারেশন, ব্যাচ সাইজ আপনি কত দিবেন, ভ্যালিডেশন তো অলরেডি 20% আপনি ভ্যালিডেশন সেট করে দেন। ব্যাচ সাইজ আপনি বললেন 30, ইপক 600। ব্যাচ সাইজ মানে যত কম হবে 16 থেকে 32 বা 34-এর মধ্যে হলে ভালো। কারণ ও মানে কি করে, ও প্রত্যেকটা ইটারেশনে ও যখন ক্যালকুলেট করে তখন প্রতিবার ইটারেশনে ও 30টা করে ডেটা নিয়ে নিয়ে কাজ করবে। এবং এখানে আমি এক্স ট্রেন 80% দিয়ে দিছি, 1300 ডেটার 80%, ওয়াই ট্রেনও দিয়ে দিছি। এখন এক্স ট্রেন ওয়াই ট্রেন সবকিছু ব্যাচ সাইজ ওয়াইজ ইপক ধরে সে কিন্তু এখন এই মডেলটাকে ট্রেন করবে। এখন আমি 600 ইপক দিছি। এখন এই 600 ইপকের আগেই আমি হইতেছে যদিও স্টেপ আউট করে শেষ করে ফেলে তাহলে তো আর্লি স্টপিং দিয়ে নিও 600 পর্যন্তই যাওয়ার কথা। বাট আপনার এখানে আর্লি স্টপিং যদি দেন ইপক তাহলেও কিন্তু 600 পর্যন্ত যাবে না। আমার যেহেতু অলরেডি 1300 প্লাস রিগ্রেশন, সুতরাং এই জন্য আমি 600 দিছি। ঠিক আছে, সো আমরা একটু সময় নিই, এটা রিগ্রেশন ফ্রেম 600 পর্যন্ত যাক। সো আলটিমেটলি এইখানে দুইটা জিনিস আপনার উপর ডিপেন্ড করবে। এক হচ্ছে আপনি ব্যাচ সাইজ কত দিবেন। ব্যাচ সাইজটা ডিপেন্ড করে হচ্ছে আসলে আপনার যদি ডেটা অনেক বেশি থাকে তাহলে আপনি ব্যাচ সাইজ যদি একটু কমায় দেন টাইমটা একটু বেশি লাগবে, বাট সে কিন্তু পারফেক্টলি প্রেডিকশন করার অ্যাবিলিটি বাড়বে। কিন্তু ব্যাচ সাইজ বেশি দিলে বেশি বেশি ডেটা নিয়ে সে ট্রেন্ড হবে, তখন দেখা যাবে যে ওখানে যদি 10% বা 20% কোনো ধরনের ল্যাকিংস থেকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেডিকশন
রং হইতে পারে, ধরেন যে অ্যাকুরেট প্রেডিকশন হইলো 80%, 20% নন প্রেডিকশন করবো। সো ইপক্সটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কত দিবেন, 200, 500, 300, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, মডেল ট্রেন্ড হতে ও কতবার ইটারেশন করবে। বাট আপনি 600 দিলেন, আমি এর আগেও দেখেছি কিভাবে আর্লি স্টপিং করতে হয়। আপনি বা জেনারেটিভ এআই, চ্যাট জিপিটি আপনি জিজ্ঞাসা করলে জেনারেটিভ এআই আপনি কোড করে দিবে যে আমি ইপক দিছি, বাট আমি চাই যে আর্লি স্টপিং হয়ে যাবে। মানে যদি দেখা যায় লস ফাংশন খুব কাছাকাছি চলে আসতেছে, মিন স্কোয়ার ইরর বা মিন অ্যাবসলিউট ইরর যদি খুব কাছাকাছি চলে আসে, তখন হইতেছে কি এটা স্টপ হয়ে যাবে, আর্লি স্টপিং। ক্লিয়ার? সো আর্লি স্টপিংও এই জায়গায় হয়ে যাবে, নো ইস্যু। আচ্ছা, এখন যেহেতু আমরা ভেরি ক্লোজ হয়ে আসছে, আমাদের এইটা ট্রেন্ড হইতে একটু সময় নিবে, ওই পর্যন্ত আমরা একটু সময় দিই একে। অনেক সময় দেখবেন যে ট্রেন্ড হওয়ার সময় আপনার ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে, বা ইঞ্জিনে কোনো ধরনের ক্যালকুলেশন আপনি দেখতেছেন। এই যে দেখেন এখানে র্যাম 12 জিবি, ও অলরেডি 2 জিবি ইউজ করতেছে। এখানে আমার ডিস্ক প্রায় 107 জিবি, ও 39 জিবি ইউজ করতেছে। সো ট্রেন্ড হওয়ার সময় একটু সময় নিবে, রিসোর্স অনেক ভারী হয়ে যাবে, বা দেখা যেতে পারে যে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা সময়ও লাগতে পারে। ইমেজ, আমরা যখন ইমেজকে ট্রেন করি তো দেখা যায় যে 7 ঘন্টা 8 ঘন্টাও লাগে। অনেক সময় ডিভাইস হ্যাং হয়ে যায়। সো ওইটার জন্য আমরা মডেলটাকে পার্শিয়ালি সেভ করে রাখি, ট্রেন্ড হলে ও অটোমেটিকলি একটা ব্লগে সেভ হইতে থাকবে। যদি কোনো কারণে কারেন্ট চলে যায়, অথবা কোনো কারণে যদি আমার সার্ভার ইরর হয়, তারপরেও যাতে আমার মডেল ট্রেন্ড 30% বা 40% হয়েছে, পরে স্টার্ট হলে যেন ওইখান থেকে স্টার্ট হয়। কথা বুঝছেন? সো এই জন্য মানে একদমই দুশ্চিন্তা করার কিছু নাই। আমি এখানে যেটা দেখাতে চাচ্ছি যে এইটা আমার এখানে কাজ করা আছে। সো 600টা যখন আপনার ইপোক রান করানো হয়ে যাবে, তখন তো আপনি অলরেডি মডেলটাকে পেয়ে যাবেন। ক্লিয়ার? আমি এই জন্য টাইম নাই, ওইটা হিস্ট্রিতে অনেক বড় টাইম নিবে, আপনারা এটা একটু বাসায় রান করাবেন। এই 600 বার রান হবে, এটা এই একটু টাইম নিবে। আপনার টাইম নিক, আপনি বাসায় নিজে এটাকে টাইম নিয়ে আর্লি স্টপিং করে দেন, এটাকে ট্রেন করার জন্য যা যা করা লাগে আপনি করে এটাকে ট্রেন করেন। করার পরে হিস্ট্রিতে দেখবেন যে লস, মিন, অ্যাবসলিউট ভ্যালু। এখন এখানে যদি ম্যাট্রিক্সে আপনি অ্যাকুরেসি দিতেন, এখানে ধরেন সাপোজ আপনি এখানে মিন স্কোয়ার এরর আর অ্যাকুরেসি দিতেন, F1 স্কোর দিতেন, মানে কমা কমা দিয়ে মিন স্কোয়ার এরর, অ্যাকুরেসি, F1 স্কোর, ভ্যালিডেশন এরর, আপনি যা যা ম্যাট্রিক্স দেখতে চান, আপনার মিন স্কোয়ারের উপর লস ভ্যালু, আপনি যেহেতু আপনার এখানে ক্যাটাগরিক্যাল না, কোনো ডিসক্রিট না, আপনি তো ক্যাটাগরি করতেছেন না, অথবা আপনি এখানে কিন্তু যেহেতু রিগ্রেশন ডেটা, আপনি কিন্তু এখানে বাইনারি ক্রস এন্ট্রপিও দিতে পারবেন না। আপনার লস ভ্যালু মিন স্কোয়ারের উপর বেস করেই আপনি অ্যাকুরেসি, F1 স্কোর বা অ্যাবসলিউট ইরর এগুলাকে আপনি হিস্ট্রিতে রাখতে পারেন। এখন আপনি যখন হিস্ট্রি ডট হিস্ট্রি দিয়ে যখন এটাকে ডেটা ফ্রেম করবেন পান্ডার, তখন দেখবেন যে ওকে আপনার এই ভ্যালিডেশন লস কিন্তু আস্তে 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 করে ও ভ্যালিডেশন লস গুলোকে কমায় নিয়ে আসবে, এবং 600টার মধ্যে এই ডাটা ফ্রেমে আপনি যখন মিন স্কোয়ার এরর এবং ভ্যালিডেশন এরর দেখবেন, দেখবেন খুব কাছাকাছি আসছে। সো আমি বলছিলাম লস যদি জিরোর কাছাকাছি হয়, তার মানে মেশিন খুব ভালোভাবে ট্রেন্ড হয়েছে। এটা আমি এর আগেও বলছি। তাহলে আপনি হিস্ট্রিটাকে যদি প্লটিং করেন, দেখবেন যে কি এটার মিন স্কোয়ার এরর, ভ্যালিডেশন মিন স্কোয়ার এরর কি ট্রেন্ডের সময় এবং ভ্যালিডেশনের সময় খুব কাছাকাছি হয়েছে, তার মানে মেশিন খুব ভালোভাবে ট্রেন্ড হয়েছে। আচ্ছা, আবার যখন আপনি এটা লস, ভ্যালিডেশন লস দেখবেন খুব কাছাকাছি আসবে, তার মানে আমার মেশিন খুব ভালোভাবে ট্রেন্ড হয়েছে। যেহেতু এটা আমার মিন স্কোয়ারের উপর বেস করেই কিন্তু আমি আমার মেশিনের ভ্যালিডেশনটা চেক দিচ্ছি। দেন আপনি প্রিডিকশন বানাবেন, এটা তো আপনি জানেন। প্রিডিকশন করার জন্য আপনি এক্স টেস্ট দিয়ে প্রিডিকশন করেন, যেহেতু এখানে 20% আপনি এই টেস্ট ডাটা রাখছেন। ওই প্রিডিকশন ভ্যালুর উপর বেস করে আপনি কি করেন, একটা স্কোর করেন, এই যে ওয়াই টেস্ট এবং প্রিডিকশনের একটা স্কোর করেন। এবং এই স্কোরিংটা যখন আপনি এই প্রিডিকশনটা আপনি বের করতেছেন, এই দেখেন প্রিডিকশন ও দেখেন এ, একশো, ওই প্রত্যেকটা রো এর জন্য কিন্তু সে একটা প্রিডিকশন ভ্যালু দাঁড় করাবে যে 24,000 টাকা দিতে হবে, 12,000 টাকা দিতে হবে, 75,000 টাকা দিতে হবে। এবং এই রেজাল্টসটাকে, প্রিডিকশন রেজাল্টসটাকে আপনি একটু সাজান, দেখবেন আপনার প্রিডিক্টিভ ইন্স্যুরেন্স ভ্যালু আর অ্যাকচুয়াল ইন্স্যুরেন্স ভ্যালু দেখেন খুব বেশি একটা ডিফারেন্স হয় না।
আপনার ওই 0 নাম্বার যে লোক, ওই লোকের যে আউটপুট, মানে যেহেতু আমি 1300 লোকের মধ্যে 20% টেস্ট ডেটা নিছি, তাই না? এক্স ট্রেন করছি 80%, আর 20% হচ্ছে কি আমার টেস্ট ডাটা। তা 1300 20% আসে কিন্তু 267টার মতনই। তা আপনি যখন প্রিডিকশন করছেন, তখন সে কিন্তু এই প্রিডিকশনও করছে কিন্তু এই 267টা, যেহেতু টেস্ট ডাটার উপরেও প্রিডিক্ট করছে। কারণ ওর প্রিডিকশন ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালু দেখেন খুব কাছাকাছি আসছে। এই যে 12,251, 12,730। সবাই কি বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। এই হচ্ছে আপনার আলটিমেটলি একটা ডাটা সেটের উপরে আমি একটু প্লটিং করে আবার দেখাইছি লাস্টে, যে মানে খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু প্রেডিকশন হয়, মানে হয় না। যে ধরেন যে 265 নাম্বার যিনি মানে লোক আছে, ওই লোকের যে বয়স, বিএমআই, চিলড্রেন, সব কিছুর উপর বেস করে ওইখানে বলা ছিল হচ্ছে 5,354 টাকা, আর আমার মেশিন প্রেডিকশন করে বলছে যে 6,507 টাকা। তার মানে মানে অলমোস্ট ধরেন যে 900 টাকার মতন বা 1300 টাকার মতন এদিক সেদিক আসছে। সো প্রিডিকশন যে একদম অ্যাকুরেটলি হয়েছে তাও না, আমি ধরতেছি যে প্রিডিকশন করছে 85%। এই যে এর আর মানে আর স্কোয়ার স্কোর দেখবেন 85%, তার মানে মানে মোটামুটি 15% প্রিডিকশন লস হয়েছে। সো তারপরেও কাছাকাছি এটাকে ধরা যাচ্ছে। সো এই হচ্ছে আসলে মূলত রিগ্রেশন অ্যানালাইসিস। সো আই হোপ আপনারা এবার যে কোনো ধরনের রিগ্রেশন ডেটা নিয়ে আপনারা নিজেরা প্রিডিকশন করেন, এবং এই প্রিডিকশনের যে মডেলটা আপনাদের বের হবে, এই ট্রেন মডেলটা আপনি তৈরি করবেন। এই ট্রেন মডেলটাকে আপনার আমি গত ক্লাসগুলোতে শিখাইছি কিভাবে আপনি ট্রেন মডেলটাকে বিল্ড করবেন, করে কিভাবে গুগল ড্রাইভে সেভ করবেন। দেন রিগ্রেশন ডেটার জন্য যে আপনি মডেল ট্রেন্ড করে ওটাকে সেভ করতে পারেন, সেটাই আসলে শেখানো ছিল আজকে টার্গেট। বাকি সব হচ্ছে সেম অ্যাজ টু অ্যাজ। সো এই, কারো কোনো কোশ্চেন আছে রিগ্রেশন নিয়ে? রিগ্রেশনে অ্যানালিসিস আমরা যেরকম ওয়েটেজ পাই, আমরা যে বায়াস ভ্যালুটা পাই, এটাকে কি মডেল থেকে এটা কি দেখার সুযোগ আছে? X1 এ ওয়েটেজ কত আসছে, X2 ওয়েটেজ কত আসছে, বা এটা নয়েজটা কত আসছে? আরেকবার একটু বলেন তো ভাইয়া, কেটে গেছে কথা। না, আমাদের যেমন রিগ্রেশন মডেলে আমাদের X1 এর সাথে যে ওয়েটেজ থাকে, X2 এর সাথে ওয়েটেজ হ্যাঁ, থাকে, এবং একটা নয়েজ থাকে। রাইট। এই মডেল থেকে কি এটা বের করার সুযোগ আছে কিনা, দেখার সুযোগ আছে কিনা যে এই এই ওয়েটেজ মডেলটা এবং যখন আপনি নয়েজটা কত? বানাচ্ছেন, মানে এই যখন আপনি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেলটা বানাচ্ছেন, হ্যাঁ, তখন আপনার এই ওয়েটের ভ্যালুটা তো আসলে তৈরি করে হচ্ছে অপটিমাইজার, বুঝছেন? সো ওই যে জি, ওয়েটের ভ্যালুটা যে চেঞ্জ হচ্ছে এই অপটিমাইজারের কারণে, কিন্তু পুরো মডেলটা যখন একবার ক্যালকুলেট হয়, তখন এর ভিতরে ক্যালকুলেট হয়। এইটাকে কিভাবে আপনি দেখবেন? এটাকে দেখার উপায় হচ্ছে এই অপটিমাইজারের ভ্যালু যদি আপনি কোনো একটা ভেরিয়েবলে অ্যারে আকারে রাখতে পারেন, দেন ওই অ্যারেটাকে যদি আপনি আবার রান করেন, এই যে যেরকম হিস্ট্রিটা, হিস্ট্রিটা কিন্তু আমার পুরো ক্যালকুলেশনটা মডেল ফিট হয়ে কিন্তু হিস্ট্রিতে লোড নিচ্ছে। দেখেন, প্রতিবার যতবার রান হচ্ছে ও কিন্তু হিস্ট্রিতে লোড নিচ্ছে। সো এই হিস্ট্রিটা কিন্তু আপনার একটা অ্যারে আকারে তৈরি হচ্ছে, পরে যখন হিস্ট্রিটাকে ডাটা ফ্রেম করতেছে আপনি দেখতে পাচ্ছেন। সো ওই সেম, যখন আপনার আপডেটেড ওয়েটটা তৈরি হয়, তখন সেটা কিন্তু এই অপটিমাইজারের মধ্যেই কিন্তু ক্যালকুলেট হয়ে আসে, ওইটাকে যদি আপনি একটা ভেরিয়েবলে রাখতে পারেন। বুঝাইতে পারছি ভাইয়া? জি, বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমরা যে ইনপুট শেপ একবার আমরা লেন্থ নিচ্ছি, একবার আমরা একটা টাপলেট দেখাচ্ছিলাম আর কি, ইনপুট শেপ মডেলের মডেলের ওই জায়গাটা আমরা একটু যদি যাই। আচ্ছা। হ্যাঁ, এই যে ইনপুট শেপ নিচে, যে উপরে না, এই যে এএনএন রিগ্রেশনে। এই যে হ্যাঁ ফাংশনে হ্যাঁ, যে অ্যাক্টিভেশন ভ্যালু, তারপর ইনপুট শেপ, এটা তো আমরা লেন্থ নিলাম যে এক্স এর হ্যাঁ, 6টা কি আছে, হ্যাঁ, হ্যাঁ, লেন্থে রাইট। চলে আসছে, নাম্বার হ্যাঁ, আছে এটা। হ্যাঁ, তো শেপটা, এর হ্যাঁ। আগে আমরা নিয়েছিলাম একটা জায়গায়, ওইটা একটা টাপলের মাঝে বা লিস্টের মাঝে নিয়েছিলাম 2 1 2 0। হ্যাঁ, 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 ওইটাও কিন্তু অ্যারে, অ্যারের মধ্যেই নিছিলাম। ওইটা অ্যারেতে নিয়েছিলাম। এইটাও কিন্তু অ্যারে, তো এই যে এইটা, লেন শেপ অ্যারের ভিতরে নিচ্ছি। আচ্ছা এইটাও অ্যারে আছে। আচ্ছা, আমি ওইখানে বাট এর টু আগের দিয়ে, একটা ওইটা অ্যানালাইসিসে, যেহেতু আমি ম্যানুয়ালি বানাইছি, মানে র্যান্ডম আমি নিজে বানাইছি আর কি ডেটা, তাই না? এই জন্য আমি তো জি জানি ওইটা শেপটা কেমন।
সো আমি এই জন্য 2 3 বলে দিছি ইনপুট শেপ। কিন্তু যখন আপনি একটা ডেটা সেট নিবেন, রিয়েল ডেটা, যেমন এই যে এই ডেটা সেটটা, এই ডেটা সেটে তো আপনার ইনপুট হচ্ছে 1 2 3 4 5 6, 6টা ইনপুট। তাহলে এখন 6টা ইনপুট হয়, আপনি গইনের ওখানে 6 বসাবেন, না হলে আপনি ফাংশন ইউজ করবেন, কিস ফাংশনটা, যেটা অটোমেটিকলি লেন্থ ক্যালকুলেট করবে। দুইটার একটা। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা বিষয় জানার ছিল, আমরা যখন লেভেল এনকোডার করলাম আমরা তিনটা আলাদা আলাদা করে যে ক্যাটাগরিক্যাল ভ্যালু আলাদা আলাদা করে করেছি। না না, আপনি এটা একসাথে আমরা একটা পুরা ফাংশন কল করে করতে পারেন। একসাথে, বা আমি লেভেল এনকোডারটাকে এক্সটা কি পুরো লেভেল এনকোডার করলে কি সমস্যা আছে কিনা? এক্স এর মাঝে তো 6টা কলাম আছে, 6টা কে একসাথে লেভেল এনকোড করলাম। ওইটাই তো আমি বললাম যে আপনি একসাথে করেন, আচ্ছা, অথবা হচ্ছে আপনি একটা ফাংশন বানায় নেন, ওই ফাংশন কল করে আপনি হুম, করেন। বুঝেন না, লেভেল আচ্ছা, এনকোডার তো আমি একটা, এই 3টা লাইনের কাজ তো আমি একটা ফাংশনের মধ্যে করে দেখাইছিলাম গত ক্লাসে। জি জি অথবা জি। আপনি আপনার নিজের মতন করে ম্যানুয়ালি কোড করেন, যে স্মোকারে আপনি 0 দেন, নন স্মোকারে 1 দেন, ওই ম্যানুয়ালি আপনি সেট করেন। এটা একদমই আপনার উপর ডিপেন্ড। ঠিক আছে, জি। আমি আসলে যখন কোড করি, আপনিও যখন কোড করবেন, তখন আসলে মূলত এত কিছু মাথায় রেখে করা হয় না। এই দরকার হচ্ছে, যেটা দরকার হচ্ছে সেটা করতেছি, যেটা দরকার হচ্ছে সেটা করতেছি। বুঝছেন? এই জন্য জি ওই জি। ক্লাসে আসার আগে আমি আ- যখন কোড গুলো করি, তখন আসলে আহ, কোনো ফ্রেমিং করে করি না। এই জন্য দেখবেন যে আমি সব রকমের কাজই আপনাদেরকে শিখাচ্ছি। মানে এমন কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো কনক্রিট কিছু না, আপনাকে ইলাস্ট্রেটেড ওয়েতে আমি শিখাচ্ছি। এই জন্য আই হোপ এগুলো আপনাদের জন্য উপকারে আসবে আর কি। ইলাস্ট্রেশনটা জরুরি। সো থ্যাংক ইউ টু অল। আজকের মতন এখানেই শেষ। কালকে টেন্সার ফ্লো, দেন কালকে আমরা ইমেজের একদম ভেক্টরাইজেশনে যাব। সো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন এবং 14 ক্লাস একটু দেখে আইসেন, এটা উপকার হবে আর কি। সালামু আলাইকুম জি ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালাম।